আচ্ছা, তাহলে দেখেন আপনারা যেটা করতে পারেন, পরামর্শ হিসাবে যেটা দিতে পারি, আপনারা তো নোট করবেনই, আমি কাউকে বলিনি এগুলো প্রিন্ট করেন। প্রিন্ট করে একবারে দেখায়া দুখায়া মানুষকে যে আমি পড়তেছি এরকম দেখানোর দরকারও নাই। আমাদেরকে চুপে চাপে পরীক্ষা দিয়ে কম্পিটেন্ট হইতে হবে, হচ্ছে কথা। এখন দেখেন আপনারা কিভাবে পড়তে পারেন সে বিষয়ে আমি একটু বলি, হ্যাঁ। আপনারা জাস্ট এই এই পিডিএফটা আপনারা হোয়াটসঅ্যাপে রাখবেন। হুম। রেখে এটাকে ওপেন করবেন, করে জাস্ট এই কথাগুলো একটু বেশি বেশি কয়েকবার দেখবেন। জানেন পড়া কিন্তু বোরে হয় না, পড়াটাকে ফ্রিলি নিতে হয়। যেমন ধরেন মাদ্রাসার ছেলেরা যখন হাফিজি পড়ে তখন কিন্তু ওরা দেখে দেখে পড়ে, জাস্ট দেখে দেখে যখন সে পড়ে এটাকে বলা হয় নাজারা। যখন সে নাজেরা শেষ করে হাফিজি পড়তে যায় তখন তার কাছে কোরআন শরীফটা খুব সহজ মনে হয়, কারণ কি সে দেখে দেখে পড়ে শেষ করে চলে আসছে। তো আপনারা কেউ চাপ নিবেন না, আপনারা চাপ নিবেন না, আপনারা প্রাথমিকভাবে দেখে দেখে পড়বেন। হুম। মাথায় রাখার চেষ্টা করবেন। আপনি কয়টা বলতে পারেন, বাসে বসে আপনি চেষ্টা করেন এই যেগুলো কয়েকটা বলার, এখান থেকে কয়েকটা বলার চেষ্টা করেন, এভাবে একটু চেষ্টা করেন, তাহলে হয়ে যাবে। এতটুকু পর্যন্ত তো আমাদের সিএস থেকে দেখে বোঝা শেষ, হ্যাঁ। তো আজকে আমরা এভিডেন্সটা একটু ধরি, হ্যাঁ, এটা থাক, এটা আমরা পরে পড়াবো। এভিডেন্সটা একটু বেশি ইম্পর্টেন্ট। আর কেউ ঘুমায় যেতে পারে, আমার কথা হচ্ছে ঘুমাইলে সেজন্য ওই থিওরির সময় ঘুমায়, এখন না ঘুমায়। আচ্ছা। আচ্ছা, সবাই কি এই এতটুকু পর্যন্ত করেছেন? 3 নাম্বারের পূর্ব পর্যন্ত? ইউনিট ডেলিভারি প্ল্যান পর্যন্ত করা হয়েছে আমার স্যার। ইউনিট ডেলিভারি পর্যন্ত চলে গেছেন আপনি, কিভাবে? আমরা তো স্যার ওই যে দেখলাম। 3 দিন এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম পরে করতে করতে, আর আগে তো করা ছিল আমার এর আগেও, তো চেষ্টা করছি, মোটামুটি হয়ে গেছে। আশা করি আর 2-3 দিন সময় দিলে অনেক দূর আগানো যাবে। মাশাআল্লাহ, খুব ভালো বলছেন তো আপনি। আসলে এরকম স্টুডেন্ট দরকার সব জায়গায়, যে হ্যাঁ, না পড়ায় যদি পাশ করানো যায় আর কি। স্যার এই যে কলাম গুলা করতে পারিনি কে স্যার, আর এই কালারটা চেঞ্জ করতে পারিনি। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই দিই কালারটা কিভাবে চেঞ্জ করে। এই যে আপনি এটাকে এখান থেকে ধরবেন, হ্যাঁ, ধরে আপনি চলে যাবেন এই টেবিল লেআউটে, সরি টেবিল ডিজাইনে চলে যাবেন। ডিজাইনে গিয়ে এই যে এখানে শেডিং আছে না, শেডিং থেকে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন, দেখছেন? এখান থেকে চেঞ্জ করে দিবেন আপনি আপনার মতো করে। বুঝতে পেরেছেন? আরেকবার দেখাই, হ্যাঁ। আপনি যে লাইনটা চেঞ্জ করতে চাচ্ছেন ওই লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করবেন, করে আপনি জাস্ট এখানে উপরে লেখা থাকবে টেবিল ডিজাইন, এখানে যাবেন, গিয়ে এখানে লেখা থাকবে শেডিং, হ্যাঁ। শেডিং এর এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগে ওই কালারটা চেঞ্জ করে দিবেন। ওকে, পারবেন ইনশাল্লাহ। স্যার এইটা কলা এই যে এই নিচের যে সিএস থেকে যে নিব স্যার, ওই টেবিলটা স্যার নিতে পারিনি কে? আচ্ছা, এই যে এই সিএস থেকে যে এই এভাবে করবেন এটা নিতে পারেন হ্যাঁ নাই? হ্যাঁ হ্যাঁ স্যার, এইগুলা নিতে পারি নাই স্যার। আচ্ছা, আমি একটু সহজে বলি এটা কিভাবে নেবেন। আমি এই শুরুতেই করে দেখাই, হ্যাঁ। ধরেন এখানে করে দেখাই বা এক জায়গায় করে দেখাচ্ছি। ওয়েট, এটার জন্য আপনাদের টেবিলের কাজ দেখাইতে হবে, হ্যাঁ। আমাদের সিভিটিএ কিন্তু সিভিটিএ তে এগুলো আছে। দেখেন আপনি এখানে কি করবেন, প্রথমত এই ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে টেবিলে যাবেন, এখান থেকে দুইটা টেবিল নেবেন, জাস্ট দুইটা। দুইটা নিয়ে আপনার ওই সিএস থেকে সিএসটা দেখে দেখে কপি করে নিয়ে আসবেন, সিএস এর ভিতর থেকে কপি করে এই যে ইউনিট টাইটেল অ্যান্ড কোডটা কপি করে নিয়ে আসবেন, এটাও নিয়ে আসবেন। তো এভাবে এটা এই 2 নাম্বার লাইনটা আনেন, 3 নাম্বার লাইনটা আনেন। এখন দেখেন আমার তো এখানে টেবিল একটা, তো আমি এখানে টেবিল দুইটা করবো কিভাবে, এখন তো একটা, তাই না? মনে করেন ভিতরে লেখা নিয়ে আসছি, দুইটা করার জন্য আমি কি করবো, টেবিলের একদম ডান পাশে মাউসের কার্সরটা রেখে জাস্ট এন্টারে চাপ দিব, দেখুন দুইটা টেবিল হয়ে গেছে। এভাবে যখন টেবিল বানানো দরকার, নিচের রো বানানো দরকার, এখানে চাপ দিবেন, বেড়ে যাবে। এই 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 দিকে খেয়াল করেন, এইখানে একদম টেবিলের বাহিরে মাউসের কার্সরটা রেখে এন্টার চাপ দিবেন, দেখবেন টেবিল একটা বাড়ে। ওকে। স্যার আগে কি টেবিল বানাই নেবো নাকি আগে লেখাগুলা কপি করে নেবো? আগে টেবিলগুলো বানাবেন, আগে টেবিল বানাবেন, লেখাগুলো আস্তে আস্তে কপি স্যার করবেন। এর থেকেও সহজভাবে করা যায়, একটা ওয়ে আছে। কিভাবে? সেটা হচ্ছে ওই সিএসটা, যে সিএসটা থেকে কপি করবে, এটা হচ্ছে
এই যে গুগল সার্চ বারে গিয়ে মোবাইল থেকে হোক কিংবা ল্যাপটপ থেকে এই এখানে লিখলেই হবে যে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট। হ্যাঁ, এটা লিখলে ওইখানে ফাইলটা শো করলে ওটা সম্পূর্ণ ওয়ার্ড চলে আসবে। তখন কিন্তু সম্পূর্ণ যেভাবে ইচ্ছে এভাবে ওয়ার্ডের মতো কাজ করতে পারবে। তবে হ্যাঁ, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন ফন্ট গুলা যেন ঠিক থাকে, অন্যগুলোর সাথে এগুলো একটু আমার করে নিতে হবে, ম্যাচ করে নিতে হবে আর কি। আচ্ছা, চমৎকার। হ্যাঁ, এই কাজটা করতে পারেন, এই কাজটাও দেখাই দিই আমি। হ্যাঁ, এটা কিভাবে করে। এখানে আসেন, এখানে এসে আপনি লিখবেন পিডিএফ টু ওয়ার্ড। হ্যাঁ, এটা লিখবেন, লিখে সার্চ করবেন, করে প্রথমে যে লিঙ্কটা পাবেন এটাতে যাবেন, গিয়ে আপনি আপনার সিএসটা এখানে দিয়ে দিবেন। দিলে ওই লেখাগুলো হয়ে যাবে, জাস্ট অতটুকু নেবেন। কিন্তু কথা হচ্ছে ওইভাবে কঠিন হয়ে যাবে, যেহেতু উনি মানে বেসিকই বুঝতেছে না, একটু কঠিন, এই জন্য ওইভাবে দেখাইলাম। কারণ এটা আবার জিপ ফাইলে আসবে, তো হয়তো আবার জিপ ফাইলে আসতে পারে, তো এটাকে আবার আনজিপ করো। আচ্ছা, এখান থেকে আমরা একটা পিডিএফ, যে কোনো একটা পিডিএফ কে নিয়ে নিই। আচ্ছা, এভিডেন্স ডক ফাইল, তাই না? আমাদের নিতে হবে পিডিএফ ফাইল। আচ্ছা, ধরেন এটাকে পিডিএফ ফাইলটা নিয়ে নিলাম। ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে পিডিএফ আছে, এই যে ফ্রি ইবুক আছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি নিলাম, নিয়ে জাস্ট এখানে এভাবে দিয়ে দিবেন। দিলে কিছুক্ষণ পর এটা হয়ে যাবে, দেখছেন হয়ে গেছে। তো এবার এইখান থেকে আপনি জাস্ট কনভার্টে ক্লিক করবেন, তারপর ডাউনলোড বাটন আসবে, ডাউনলোডে চাপ দিবেন। তো সেখান থেকেও প্রায় অনেক অংশ কপি করে আনতে হবে, কারণ ওইটা অনেক বড় সিএস, তো প্রত্যেকটা পেজ কিন্তু ডোকে চলে যাবে। তখন আবার এই নির্দিষ্ট করে এই জায়গাটাকে ধরে আনা সম্ভব কিনা সেটাও একটা বিষয়। হ্যাঁ, তবে আনতে হবে আর কি। তবে স্যার আমি সহজ কোনটা হয়? এটা এই যে টেবিল করেই কি সহজ হবে? সময় লাগুক, কিন্তু আমি যেন হ্যাঁ, পারি। হ্যাঁ, আপনি এটা করবেন, আপনাকে আমি সহজ যেটা বলতেছি এটাই করবেন আপনি। আপনাকে দেখাই আমি। হ্যাঁ, কিভাবে করবেন আমি ফাইনালি দেখাচ্ছি। এই যে আমি এখান থেকে সিএস ওপেন করলাম, এই যে দেখেন সিএস ওপেন করলাম। ধরেন আপনি এই কথাগুলো ওখানে নিতে চাচ্ছেন, এই কথাগুলো ওখানে নিতে চাচ্ছেন না, এইটা দেখেন, এই যে এখানে এবার এটা কপি কপি করবেন এই লেখাটা। যে এইখানে দেখেন এটা এক্সট্রাক্ট হচ্ছে, পিডিএফ টেক্সট ফরম্যাটে রেডি হচ্ছে। নেট সমস্যা, তো এই জন্য আসতে লেট হচ্ছে। এটা আসবে। আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখেন আপনারা আপনাদের কম্পিউটার থেকে উইন্ডোজ চেপে, কম্পিউটার থেকে উইন্ডোজ চেপে ভি চাপ দিলে দেখবেন এরকম একটা অপশন আসে, এখানে লিখবেন অন। আবার বলি, উইন্ডোজ চেপে ভি চাপ দিলে আপনাদের কাছে নতুন একটা অপশন চালু হবে, যেখানে অনেক লেখা একসাথে কপি করা যায়। যখন এটা হয়ে যাবে তখন আপনি কি করবেন, দেখেন এই যে আমি এখান থেকে কন্ট্রোল সি কপি করলাম, এটাকে আবার কপি করলাম, এটাকেও আবার কপি করলাম, এটাকেও কপি করলাম। এখন চারটা জিনিস কপি হয়েছে না? আমরা আমাদের ওই টেবিলটাতে চলে যাই। এবার এখান থেকে আবার উইন্ডোজ ভি চাপ দিয়ে চারটা জিনিস সামনে চলে আসছে। তাহলে আমি ইউনিট কোড এন্ড টাইটেল এখানে বসালাম। এবার এখানে আবার বসাই দিব এই যে কোড এন্ড টাইটেলটা বসালাম। এবার এখানে আমরা বসাবো, সুন্দর করে কপি করে নিয়ে আসলাম। দেখেন এবার নমিনাল আওয়ার্স এখানে দিব, কতক্ষণ লাগবে সেটা। এইভাবে আপনি কপি করে করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ওই সিএসটা দেখবেন, দেখে কোনটা একটু মোটা করা দরকার সেটাকে মোটা করে ফেলবেন। ঠিক আছে স্যার? পারবেন জি স্যার, ইনশাআল্লাহ? চেষ্টা করবো স্যার। তবে গিয়াসুদ্দিন স্যার যেভাবে বলছে ওইভাবেও পারবেন আপনি, ওইভাবে কিন্তু পুরো ফুল সিএসটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। তখন আবার আপনাকে পুরোটা ধরে কপি করে আনতে হবে। এভাবে চেষ্টা করেন, অসুবিধা নেই, কষ্ট করেন। হ্যাঁ, কষ্ট করলে আপনি আপনার সিএস সম্পর্কে ভালো বুঝবেন। আচ্ছা, তাহলে এটা আর কোনো সমস্যা আছে কারোর? বলেন, করতে গিয়ে কেউ অসুবিধা পড়তেছেন? আচ্ছা, যদি অসুবিধা না পড়েন তাহলে আমরা 3 নাম্বার এভিডেন্সটা একটু দেখি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে 3 নাম্বার এভিডেন্সে আপনার হচ্ছে যে ট্রেনিং রিসোর্স চেকলিস্ট, অর্থাৎ আপনি যে ট্রেনিং করাবেন, এই ট্রেনিং করাইতে হলে আপনার কি কি জিনিসপত্র লাগবে এটার একটা চেকলিস্ট। সো ধরেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখান তাহলে আপনার একরকম জিনিসপত্র লাগবে। আপনি যদি কম্পিউটার অপারেশন শিখান আপনার একরকম জিনিসপত্র লাগবে। আপনি যদি
কেয়ার গিভিং শিখান, তাহলে আপনার ওখানেও আবার আরেক ধরনের জিনিসপত্র দরকার হবে। তো সেক্ষেত্রে এইটা আপনারা আপনাদের মতো করে করবেন। তবে আমি বলে দিচ্ছি কি করবেন। এখানে ভেন্যু, ভেন্যু মানে হচ্ছে প্রতিষ্ঠান, হ্যাঁ, মানে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আপনি ট্রেনিংটা করাবেন সেটা। এবার এখানে সুন্দর করে আপনি প্রতিষ্ঠানের নামটা বসায় দিবেন, এইখানে একটা ডেট বসায় দিবেন। এই ডেটটা আপনারা কলম দিয়ে বসাবেন। বসানোর পর এটা ডেটটা আপনারা যেদিন অ্যাসেসমেন্টে যাবেন ওই দিনও বসাইতে পারেন, অসুবিধা নেই। বসানোর পর পিপিই, পিপিই মানে হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, অর্থাৎ নিজেকে রক্ষা করার জন্য যে জিনিসগুলো দরকার হয়, যেমন অ্যাফরন, তারপর দেখেন এই যে সেফটি শু, জুতা, তারপর গ্লোভস, হ্যাঁ। আচ্ছা, এই যে এইভাবে যা যা জিনিস দরকার হয়, হ্যাঁ, গ্লাসেস, হ্যাঁ, গ্লাসেস। তো এই যে দেখেন এখানে আপনারা একটা করে লিখবেন না, এখানে 10টা করে লিখবেন। কয়টা করে লাগবে? কারণ আপনার স্টুডেন্ট 10 জন, হ্যাঁ, এই জন্য 10টা করে লাগবে। এভাবে সুন্দর মতো বসায় দিই। সো পিপিই, আপনার কি কি পিপিই দরকার? আপনার স্যার আমাদের স্টুডেন্ট তো 12 জন। আপনারা 10 জনের ব্যাচ করাইতে পারবেন, 10 জন 12 জন ব্যাচ করাইতে পারবেন। 10 জন করে করেন, সবাই 10 জন করে করে, আপনি 10 জন করে করেন, হ্যাঁ। আচ্ছা শুনেন, স্যার। এই এনএসডিএ তে ব্যাচ হয় 12 জনেরও ব্যাচ হয়, 10 জনেরও ব্যাচ হয়। তো 10 জন করেন, অসুবিধা নেই। এবার এখন কথাটাও একটু বুঝেন মনোযোগ দিয়ে। স্যার এখানে একটু কথা ছিল স্যার। বলেন প্লিজ। স্যার সেটা হচ্ছে আমরা তো এটা অ্যাসেসমেন্ট, এটা তো আমরা ট্রেনিং দিচ্ছি, তো আমরা তো ট্রেনিং এ আমাদের ব্যাচে দেখা যায় 20 জন থাকে, 24 জন থাকে। তো এটা মনে হচ্ছে তেমন একটা সমস্যা হয় না। আমি তো 24 জন দিয়ে করেছিলাম, মানে আমাদের অ্যাসেট প্রজেক্টে 24 জন থাকে ওইভাবে। জি আমাদের এখানে তো 24 জন। আচ্ছা যেহেতু স্যারে বলছে 10 জন করে দিতে, শুনেন, এটাই দিই। আপনারা 10 জন করে করেন, হ্যাঁ। মানে এই যে যে কথাটা আজকে বলতেছেন, এই কথাটা হয়তো বা আপনার অ্যাসেসমেন্টের দিন বলার মতো মুড নাও থাকতে পারে, হ্যাঁ। সবকিছু মিলে স্যার প্রত্যেকটা ট্রেনারের জন্য 10 জন করে বিভক্ত করা থাকে এই কারণে। মানে একটা ব্যাচে সর্বনিম্ন 10 জন হয়, আর সর্বোচ্চ 2 জন 12 জন হয়। এই বিষয়টা ক্লিয়ার? এক ব্যাচে সর্বনিম্ন 10 জন, সর্বোচ্চ 12 জন। ওই যে যারা অ্যাসেটের কথা বলতেছেন, ওইখানে স্যার দুইটা ব্যাচ। এটা কি আসলে অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট নাকি ট্রেনিং? এটা ট্রেনিং। ট্রেনিং। ট্রেনিং এ তো মানে একটা করে ব্যাচে সাধারণত 24 আর জন আমি থাকে তো না? হচ্ছে এসএস প্রজেক্টেও কাজ করছি, এমনিও প্রজেক্ট ছাড়াও কাজ করছি এই কেয়ার গিভার লেভেল 2 তে। এখন আমি 24 জন নিয়েও কাজ করছি, 12 জন নিয়েও কাজ করছি। এখন আজকে স্যার আপনার কাছ থেকে জানলাম যে 10 জনও ব্যাচ করা যায় স্যার। আমার আমি যেটা কথাটা জানি বোঝেন, যে হ্যাঁ, চমৎকার স্যার। 12 জন আর 24 জন করা যায় স্যার। আচ্ছা, 10 জন হলেই একটা অ্যাসেসমেন্টের আয়োজন করা যায় বা একটা ট্রেনিং এর একটা ব্যাচ করানো যায়। 12 জন হলে এক ব্যাচে সর্বোচ্চ 12 জন নেওয়া যায়, সর্বনিম্ন 10 জন নেওয়া যায়। এখন আপনারা যে বলতেছেন যে অ্যাসেট প্রজেক্টে আমিও কাজ করছি, অ্যাসেট প্রজেক্টে 24 জন, এটা দুইটা ব্যাচের, বুঝতে পেরেছেন? এটা দুইটা ব্যাচের। আপনারা দেখেন অ্যাসেসর আসবে, 2 জন অ্যাসেসর আসে, জি 2 স্যার, জন অ্যাসেসর ট্রেনারও একজন আসে। 2 জন, অ্যাসিস্ট্যান্টের জন্য 10 ট্রেনারও জন। 2 জনের নাম দিতে হয় স্যার। সেটাই দেখছেন, মনে আছে? তার মানে মানে বোঝার ব্যাপারটা আশা করি বুঝে গেছেন সবাই। কথাটা আবার রিপিট করছি, সর্বনিম্ন 10 জন হলে একটা ব্যাচ করানো যায়, আর এক ব্যাচে সর্বোচ্চ 12 জন ঢুকানো যায়, 13 জন হবে না। তো 2 ব্যাচ যদি করেন আপনি 24 জন নিতে পারেন, সমস্যা কোথায়? 2 ব্যাচ মানে আপনি যদি চান 22 জনও নিতে পারেন, এক ব্যাচে 12 জন, এক ব্যাচে 10 জন হবে, অসুবিধা নেই। কিন্তু অ্যাসেট কি করছে? অ্যাসেট বলে দিচ্ছে দুইটা ব্যাচ করাবে, দুইটা ব্যাচের একই দিনে পরীক্ষা হইতে হবে। এই পরীক্ষা হলে এখানে 16 জন পাস করতে হবে, 16 জন পাস করলে ট্রেনার ভাতা পাবে, টিচাররা, স্টুডেন্টরা ভাতা পাবে, প্রজেক্টটা পাস হবে আর কি। এই ক্ষেত্রে এই অ্যাসেট প্রজেক্টের জন্য এনএসডি আর কি একটু মেকানিজম করে দিচ্ছে আর কি। মাঝে মাঝে দেখবেন সিট প্ল্যান আপনারা একরকম করে দেন, এনএসডি থেকে আসে আরেক রকম করে, এই বিষয়টা দেখা যায়, হ্যাঁ। তো তাহলে আপনারা 10 করে করবেন ইনশাল্লাহ, হ্যাঁ, এটা নিয়ে চেঞ্জ করি স্যার না। একটা কথা বলি প্লিজ। স্যার, এই যে এসএস প্রজেক্টে যে 12 জন 24 জন করে ছাত্র নেওয়া হয়, এই 24 জন ছাত্র কি একদিনেই অ্যাসেসমেন্ট নিতে হবে নাকি 2 দিনেও করা যায়? একদিনেই নিতে হবে, ওরা বলে একদিনই নিতে হবে। তবে যদি শিক্ষার্থীরা নট ইয়েট হয়, তাহলে আমি যতটুকু জানি, যদি ধরেন আপনি ট্রেনার হিসেবে যদি থাকেন, আপনার টোটালি 16 জন যদি পাস করে তাহলে আপনি ভাতা পাবেন, আপনার প্রতিষ্ঠান এই প্রজেক্টের কারণে টাকা পাবে।
এখন ধরেন প্রথমবারে আপনি 24 জনকে বসাতে হবেই, নিয়ম এটা। এখন বসালেন, দেখলেন যে 10 জন পাস করছে, বাকি 6 জন পাস করে নাই। হ্যাঁ, আপনার টার্গেট কি? 16 জন পাস করাইতে হবে। তখন আপনাকে যেটা করতে হবে, ওই যে শিক্ষার্থীদের সার্টিফিকেট বের হওয়ার পর তাদেরকে আবার পরীক্ষায় বসাতে হবে। যদি তখন তাদেরকে পাস করাইতে পারেন, তখন আপনি ট্রেনার হিসাবে বা আপনার প্রতিষ্ঠান ভাতাটা পাবে, বিল উঠাইতে পারবে। আচ্ছা স্যার, আমি স্যার একটু আমি কথা জানি স্যার, বলবো। 80% পাস না করলে বিল উঠাইতে পারবে না। হ্যাঁ, 80% মানেই 16 জন। আচ্ছা স্যার, আমি কিছু রকম যখন পরীক্ষা দিচ্ছি তখন স্যার অটো মেকানিকে স্যার 3 জন পাস করছে 24 জনের মধ্যে, 2 ব্যাচের মধ্যে। প্রথম ব্যাচের মধ্যে 1 জন, দ্বিতীয় পরের ব্যাচের মধ্যে 2 জন। তো তারা তো আপনার টাকা তুলছে, উঠাইতে পারছে টাকা। আচ্ছা, ওইটা তাইলে আরেক প্রজেক্ট। হ্যাঁ, অ্যাসেট প্রজেক্টের না, অটো অ্যাসেট প্রজেক্ট স্যার, আইএসআইএসসি এর অ্যাসেট আরেক। প্রজেক্ট। অ্যাসেটের ভিতরে অনেক তখন আমি ভাগ আছে। প্লাম্বিং এ হ্যাঁ, ছিলাম। অ্যাসেটের অনেক আবার ভাগ আছে। অ্যাসেটের প্রজেক্ট অনেক বিভিন্ন পার্টনাররা ভাগ করে নিয়েছে, যেমন আইএসআইএসসি এর কথা আমি বলছি, এই না রিসেন্টলি স্যার, সেটা বাংলাদেশে হচ্ছে যে যেটা আছে। যেগুলো স্যার টিএসসির মধ্যে, সেগুলোর মধ্যে স্যার যদি ফেলও করে সব, তারপরেও স্যার টাকাটা তুলতে পারে। কিন্তু যদি আপনার বেসরকারি প্রতিষ্ঠান হয় সেখানে সমস্যা করে, সেখানে একটা বাধা থাকে যে 16 জন অথবা 17 জন। এটা আমি ও জানি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমারও জানার স্বল্পতা আছে। যাক, আমাদের আজকের মূল বিষয় কিন্তু এটা না। আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা এভিডেন্সটা করবো। হ্যাঁ, তাহলে আপনারা 10 জন করেই করবেন ইনশাল্লাহ। এখন বিষয়টা বুঝেন যে এখানে 3টা পার্টে আপনি জিনিসপত্র উঠাবেন। প্রথম পার্ট হচ্ছে পিপি। পিপি মানে হচ্ছে আপনাকে রক্ষা করার জন্য আপনি যে জিনিসপত্রগুলো লিখবেন। আর এরপরে লেখা আছে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, অর্থাৎ আপনার এটা করার ক্ষেত্রে কি কি টুলস অ্যান্ড কি কি ইকুইপমেন্ট দরকার সেগুলো এখানে লিখবেন। তারপর দেখেন লেখা আছে মেটেরিয়ালস, অর্থাৎ মেটেরিয়ালস মানে হচ্ছে ওই সব জিনিস যেগুলো কয়েকবার ব্যবহার করার পর শেষ হয়ে যায়, সেগুলো হচ্ছে মেটেরিয়ালস। হ্যাঁ, এখন একটু বুঝেন, ধরেন আপনি চুল কাটা শিখাবেন, তাইলে আপনার কি কি লাগতে পারে সেটা আপনি আপনার অকুপেশনের আপনি সবচেয়ে ভালো বুঝেন। তো আপনি ধরেন অটোক্যাডের, তাহলে আপনার কি কি লাগবে সেটা আপনি ভালো বুঝেন। আপনার ম্যাটেরিয়ালস কি কি লাগবে সেটা আপনি ভালো বুঝেন। তবে আমি মনে করি আপনি আপনার সিএসটা খুলবেন, অথবা আপনাদের যে টুলস আছে না, আপনারা যে পরীক্ষা দিয়েছিলেন ওই টুলসের ভিতরে একটা জায়গায় লেখা থাকে ওই জবটা করার জন্য তার কি কি পিপি, কি কি টুলস, কি কি মেটেরিয়ালস দরকার, সেগুলো লেখা থাকে। তো আপনারা এখানে ওইগুলো হিসাব করে বসিয়ে দিবেন। আর সিএস এর ভিতরে এই কথাগুলো লেখা থাকে, আর কি কি থাকতে হবে, কি কি পড়তে হবে সেটা। তো এক্ষেত্রে আপনারা আপনাদের সিএসটা ভালো করে পড়ে কি কি পিপি এখানে বসাতে পারেন। আপনার সিএস এ নাই, কিন্তু আপনি যদি বসান অসুবিধা হবে না। হ্যাঁ, এই যে দেখেন এখানে অ্যাফ্রন বসাইছে, এখানে যদি আমরা ব্লু কাট গ্লাস বসাই সমস্যা নাই তো। এই যে গ্লাসেস, হ্যাঁ, এখানে বসাইতে স্যার পারেন। পিপি সকল সেক্টরেই লাগবে স্যার। হ্যাঁ, লাগবে। তাহলে এই বিষয়ে কি আর নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? স্যার টুলস এন্ড ইকুইপমেন্ট এইটা হচ্ছে কোনটার উপর ভিত্তি করে লিখবো? এটা লিখবেন আপনি কি করাবেন। আপনি আমাকে একটু বলেন তো, আপনি কি শিখাবেন, কোন ইউনিটটা নিয়েছেন আপনি? আমি তো ওই যে স্যার এল্ডারলি কেয়ার গিভার লেভেল 3। আচ্ছা, তাহলে আপনি ধরেন এক শিক্ষার্থীদের সামনে আপনি কি পড়াবেন, কি কি জ্বর মাপা শিখাবেন, নাকি এই যে চেয়ারে বসানো শিখাবেন, কি করাবেন আপনি বলেন তো? আমি স্যার হচ্ছে ধরেন ব্লাড প্রেশার মাপা শিখাবো। হ্যাঁ, তাহলে আপনার এই যে প্রেশার মাপার কি কি যন্ত্র আছে, হ্যাঁ, কি কি আচ্ছা জিনিস লাগে, ওই জিনিসগুলো এখানে বসায় দিবেন। আপনার ওই যে মিটার লাগবে, তাই না? মাপার জন্য মিটার লাগতে পারে। স্প্যাগনোমেনোমিটার লাগবে, হুম, স্টেথোস্কোপ লাগবে, হ্যাঁ, বুঝতে হেসিসল পেরেছি লাগবে, বুঝতে কটন পেরেছি। লাগবে, এগুলা। তারপর ধরেন ওই যে যে ম্যামরা ধরেন বিউটিফিকেশনের উপর আছেন, আপনাদের এখানে লাগতে পারে, ধরেন আপনি যদি হেয়ার কাট শিখান, তাহলে আপনার ওই যে কেচি বা সিজার লাগবে, তারপর চিরুনি লাগবে, তাই না? এই যে এইভাবে কি কি জিনিসটা আপনার লাগতেছে, এই ফুল আপনি যে ইউনিট সিলেক্ট করছেন ওই ইউনিটটা পড়াইতে হলে আপনার কি কি ইকুইপমেন্ট লাগবে এগুলো এখানে লিস্ট করে ফেলবেন। তো এখন বলেন তো, আপনারা যারা যে যে অকুপেশন থেকে আসছেন, আপনারা সেই তার অকুপেশন সম্পর্কে ভালো জানেন, তাই না? এটা একটু আপনাদের নিজ দায়িত্বে চেক করে নেবেন, করে আমাকে দিবেন। যদি আপনাকে আমি কোনো কারেকশন দেওয়ার থাকে আমি দিব। তাহলে এই এভিডেন্সটা আপনারা নেক্সট ক্লাসে করে জমা দিবেন ইনশাআল্লাহ। এরপর আমরা চলে আসি, দেখেন 4 নাম্বার এভিডেন্স, এটা হচ্ছে টাস্ক অ্যানালাইসিস ফর্ম। অর্থাৎ এই যে আপনি আপনার শিক্ষার্থীদেরকে পড়াবেন, এই পড়ানোটা কিন্তু আপনার জন্য একটা কাজ, একটা টাস্ক।
এই টাস্কটাকে যদি আপনি অ্যানালাইসিস না করতে পারেন তাহলে আপনি টিচার হিসেবে ভালো করবেন না। এখন ধরেন আমি শিক্ষার্থীদেরকে আলু ভর্তা করা শেখাবো, তাহলে সবার আগে শিক্ষার্থীদেরকে আমার বলতে হবে না আলু ভর্তা কি, বলতে হবে আলু ভর্তাটা কেমন, কিভাবে হয়। প্রথমে আলু চিনাইতে হবে তাকে, তারপর তাকে বুঝাইতে হবে গরম পানি চিনাইতে হবে, তারপর তাকে গ্যাসের চুলা চিনাইতে হবে, তারপর তাকে আলুর ভর্তার সংজ্ঞা আমি বুঝাইতে পারবো। দেন তারপরে আমি বুঝাইতে পারবো আলু ভর্তা কত প্রকার ও কি কি। তারপর আমি এটা কিভাবে মপতে হয় সেটা আমি শিখাবো। বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? তাহলে আমাকে প্রথমে এই অ্যানালাইসিস করতে হবে। এখন আমি আপনাদের সামনে যে কোনো একটা সিএস এর উপর, একটা সিএস অলরেডি আমার চালু আছে এখানে, এই সিএসটার উপর আমি একটু করে দেখাই। হ্যাঁ, দেখেন, ধরেন আমি কি করলাম, একটা ইউনিট সিলেক্ট করলাম। এই যে ধরেন আমি এটা সিলেক্ট করছি, অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সবাই তো ফেসবুক টেসবুক সম্পর্কে জানেন, তাহলে আমি এটা নিলাম। হ্যাঁ, তো আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটা করাবেন, তাহলে আপনি কি করবেন দেখেন, আপনি আপনার এভিডেন্সটাতে লক্ষ্য করেন, এই যে এখানে লেখা আছে ইউনিট অফ কম্পিটেন্সি। তো এখানে এসে সুন্দর মতো আপনি কোড সহ আপনার যে সিএস এর ভিতরে টাইটেলটা আছে, এই এখান থেকে কোড সহ আপনি যে ইউনিটটা নিয়েছেন ওই ইউনিটের টাইটেলটা আপনি সুন্দর মতো কপি করে এখানে আইনা বসায় দিবেন। এই যে আমি বসায় দিছি। এতটুকু কি সবাই বুঝছেন? আচ্ছা, তারপর এবার একটু নিচের দিকে দেখেন, এখানে লেখা আছে এলিমেন্ট, এখানে লেখা আছে নলেজ, স্কিল, এদিকে লেখা আছে অ্যাটিটিউড। সো এইবার আমার সিএসটার দিকে আমরা একটু দেখি। দেখেন তো এইখানে আসার পর এই যে এখানে কিছু এলিমেন্ট লেখা আছে না, এলিমেন্ট অফ কম্পিটেন্সি। বলেন তো আমার এই সিএস এর এলিমেন্ট কয়টা? 4টা, 6টা, টোটাল 6টা না? পরে দেখেন তো একটু বোঝা যায় কিনা। দেখেন আমার এটা একটা ইউনিট, আমি কিন্তু সিএস বুঝাইছি প্রথম ক্লাসে। আমার এটা কিন্তু একটা ইউনিট। তো এই ইউনিটের এই অনেকগুলো এলিমেন্ট নিয়ে কিন্তু একটা ইউনিট হয়। তাহলে কয়টা ইউনিট আমি একটু গণি, 1 2 3 4, এইভাবে টোটাল 6টা ইউনিট আছে। তো আমি কি করব, আমি আমার এই যে এই এলিমেন্টের ঘরে এখানে আমি 1 নাম্বারটা বসাবো, এখানে 2 নাম্বারটা বসাবো, তারপরে এইখানে 3 নাম্বারটা বসাবো। এইভাবে আমার যদি আরো বাড়তেছে, যেহেতু আমার 6টা, তাহলে আমি আরেকটা বাড়াই, এখান থেকে এন্টার চাপ দিব। এই টেবিলের বাঁ পাশে মাউস রেখে এন্টার চাপ দিব, তারপর করব। আমি একটু করি, হ্যাঁ, আপনারা একটু দেখেন, না করলে জট পেকে যাবে। এই দেখেন আমার প্রথম যে ইউনিটটা, আমি এইটাকে এখান থেকে কপি করে নিয়ে যাবো। এই যে ইন্টারপ্রেট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা একটা এলিমেন্ট। সো আমি এই 1 নাম্বার এলিমেন্টটা এই প্রথমে 1 নাম্বারে বসাবো, কন্ট্রোল ভি চাপ দিয়ে বসালাম। এরপর আমি যেটা করব, এখানে যে নলেজের ঘর, এই নলেজের ঘরে আমরা এখান থেকে দেখেন এই যা আছে এই পুরাটা কপি করে, নলেজের ঘরে পুরাটা কপি করে, এই যে এখানে পারফরমেন্স ক্রাইটেরিয়ার নিচে 1 2 3 1.1 1.2 1.3 এই তিনটা কপি করে আমরা জাস্ট এই নলেজের ঘরটাতে বসায় দিব, পুরাটাকে বসায় দিলাম। দেওয়ার পর আমরা এটাকে আমরা কেটে দিতে পারি এখান থেকে আপাতত। ওকে, এটা কেটে দিছি। তো এইবার দেখেন এখান থেকে আপনারা সবার প্রথমে যে কাজটা হবে, সবার প্রথমে আপনারা এই সংখ্যাগুলোকে 1.1 এটা কেটে দিবেন। এবার সিএসটা একটু আবার একটু দেখাই, এখানে একটু বোঝার আছে। আপনারা কি করবেন, যে এইখান থেকে শুধুমাত্র এই যে 1.1 1.2 1.3 এইখান থেকে নলেজের ঘরে শুধুমাত্র নাউনগুলো বসাবেন। 1 নাম্বার নাউন, 2 নাম্বারে বসাবেন যেটা বোল্ড করা এবং আন্ডারলাইন করা সেটা। তাহলে এই দুইটা জিনিস যদি আপনি বসাইতে পারেন তাহলে হয়ে গেছে। এখন বলেন তো, তাহলে আমি এই 1.1 এইখান থেকে আমি কি লিখতে পারি? সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা লিখতে পারি না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি করব, এখানে গিয়ে এই যে সোশ্যাল মিডিয়ার এই আগ পর্যন্ত যা আছে সবটা কেটে দিব। সোশ্যাল মিডিয়ার আগ পর্যন্ত যা আছে তা কেটে দিব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে এই 2 নাম্বারের পর্যন্ত সব কেটে দিব। কেটে দিয়ে আমি একটা এন্টার দিব। এইটা শুরুতে আমি একটা বুলেট পয়েন্ট ব্যবহার করব। বুলেটটা এরকম হতে পারে, এটা হলে ভালো হয়। ওকে, এবার এটাকে একটু টাইনা একটু পিছনে নেই আমরা, এই বরাবর নিয়ে যাই, তাহলে আমার এটা চলে আসছে। ওকে,
তারপর দেখেন তো 2 নম্বরে, এই 2 নম্বর পর্যন্ত আমরা কি লিখতে পারি? এখানে লেখা আছে টাইপ অফ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, তাহলে আমরা এখানে লিখতে পারি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, লিখতে পারি না? এখানে একটা এন্টার দিই, তাহলে আমাদের হয়ে যাবে, দেখেন দিলাম। এবার আমরা এখানে লিখতে পারি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এটা একটা নাউন না? এখানে এসে সুন্দর মতো এটা বসাই দিলাম, তাহলে আমাদের এটাও কাটা, এগুলাকে কাটা গেছে। আচ্ছা, তাহলে আমরা যে এই দুইটা বিষয় বসাইলাম আমাদের কোথা থেকে দেখে দেখে, এই যে এই জায়গাটা থেকে। তারপর আরেকটা আছে দেখেন তো, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, এটাও বসাইতে হবে। তাহলে এইটাকে আমি কপি করে এখানে নিয়ে যাই, এটাকেও এখানে কপি করে সুন্দর করে বসাই দিই, তাহলে আমার 3টা হয়েছে না? এইভাবে কি আপনারা নাউন এবং বোল্ড করা, আন্ডারলাইন করা বিষয়গুলো এখানে আনতে পারবেন? জি ইনশাআল্লাহ। জি স্যার, পারবো। আচ্ছা, এইবার দেখেন, বলেন তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা কি বোল্ড করা, আন্ডারলাইন করা ছিল? না, নিচের 2টা আন্ডারলাইন করা ছিল, তাই না? এই আন্ডারলাইন করা মানে এগুলার ভিতরে আরো অনেক বিষয় আছে। বলেন তো সেই বিষয়গুলো কোথায় বর্ণনা করা থাকে? পারফরম্যান্স ক্রাইটেরিয়া, না, রেঞ্জ অফ ভেরিয়েবলে। রেঞ্জ অফ ভেরিয়েবল। রেঞ্জ অফ ভেরিয়েবলে, গুড। এবার দেখেন, এই যে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের আন্ডারে রেঞ্জ অফ ভেরিয়েবলে গেলে আমি আরো অনেকগুলো পাবো না? দেখেন এই যে আসছি, দেখেন সোশ্যাল মিডিয়া কন্টেন্টের ভিতরে লেখা আছে টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও। তো আপনি কি করবেন জানেন? আপনি এই সবগুলোকে কপি করেন, কপি করে এইখানে গিয়ে সোশ্যাল মিডিয়া কন্টেন্টের পরে একটা এন্টার দেন, দিয়ে এই শুধুমাত্র এইটাকে এখানে এটা বসায় দেন। কি কি বসাবেন? প্রথমটাতে টেক্সট রাখেন, ওকে, পরেরটাতে আপনি ইমেজ রাখেন, রেখে এটাকে কাটেন, তারপরে এটাকে অডিও দেন, তারপরে এটাকে ভিডিও রাখেন। দেখেন তো, এই যে এইগুলো আবার আরেকটা আন্ডারে না, সাব ক্যাটাগরিতে না? এগুলো কিন্তু সাব ক্যাটাগরিতে। এই জন্য আপনি কি করবেন, এইখান থেকে এই লেভেলিং এ চলে আসেন, এখানে এসে জাস্ট আপনি এখান থেকে যেটা ভাল লাগে এখান থেকে একটা সিলেক্ট করেন। যাচ্ছে না কেন? আইটি এক্সপার্ট আছেন কেউ? একটু বলেন তো। আচ্ছা, এই যে এখান থেকে ধরেন আপনার এইগুলা জানতে হবে, তাহলে এইগুলাকে ধরে একটু টান দিয়ে সুন্দর মতো সামনে নিয়ে আসেন, এনে এটাকে আপনি বুলেট পয়েন্ট ব্যবহার করেন। দেখছেন হয়েছে না? এবার দেখেন, তাহলে আমি প্রথমত শিক্ষার্থীদেরকে শিখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, তারপর আমি শিখাবো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কি, সোশ্যাল মিডিয়া কন্টেন্টগুলো কি কি হইতে পারে, টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও, এগুলা। এই হচ্ছে বিষয়। এরপর আমরা আবার আসবো কোথায়? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল। আমরা আমাদের সিএসে চলে আসি, দেখেন তারপরে লেখা আছে না যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুল, এটার আন্ডারে 1.2.1, 2.2 এটা আছে। তো আমরা আবার এই দুইটাকে কপি করব, কপি করে এইটার নিচে এন্টার দিব, দিয়ে এটা এখানে বসাই দিব, বসাই দিয়ে এই 2.1 এই কথাটা কেটে দিব, এইটাকেও কেটে দিব, এবার এন্টার দিলাম, দিয়ে জাস্ট এই দুইটাকে আমরা সিলেক্ট করে এখানে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করলাম, করে আচ্ছা শুধুমাত্র এই 1-2 এর উপর চাপ দিব, চাপ দিয়ে এটাকে বুলেট করে ফেলবো। ওকে, বুলেট করে সামনে নিয়ে আসছি। এবার বলেন তো এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে জি স্যার। আমি শিক্ষার্থীদেরকে কি কি নলেজ শেয়ার করব সেই বিষয়গুলো আমার এখানে চলে আসছে। তাহলে বলুন তো, এই নলেজের ঘরে আমি সাধারণত কি কি বসালাম? নাউন বসাইছি, এবং বোল্ড এবং আন্ডারলাইন করাটা বসাইছি, আর রেঞ্জ অফ ভেরিয়েবলটা বসাইছি। এই 3টা জিনিস না, মনে থাকবে? তো আমি যে এই একটা করে দিলাম, প্রথমটা করে দিলাম, এই যে এই প্রথমটা করে দিলাম, পরের এলিমেন্টেরটা আবার আগে আনতে পারবেন না আপনারা ইনশাল্লাহ? পরেরটা কিভাবে আনবেন দেখাই। পরেরটা আনার জন্য আপনাকে আবার সিএসএ চলে যান। সিএসএ কি, আমি তো প্রথমটা আনছিলাম তাই না? এই যে 1 নাম্বারটা আনছি, এবার 2 নাম্বারটা আনি, ফেসবুক মার্কেটিং। এই 2 নাম্বারটা এখান থেকে কপি করি, কপি করে এখানে নিয়ে যাই, এইখানে গিয়ে সুন্দর মতো এই কথাটা বসায় দিই, বসায় দিলাম। এবার এই সিএস এর ভিতরে যতগুলো লেখা আছে, এই যে এই 2.1, 2.3, এই প্রত্যেকটা লেখাকে আপনি সুন্দর মতো কপি করে এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে এসে এটাকে পেস্ট করে দেন। সব কেটে দিলাম, এটাও কেটে দিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম।
পেস্ট করে দিয়ে দেখেন এই যে প্রথমত আমি 1.1 1.2 এগুলাকে এন্টার দিয়ে নিচ্ছি একটা একটা করে, যাতে করে আমি পরে বুঝতে পারি সহজে কোনটা থেকে আমি কি কি নিব। এবার দেখেন এখানে আমার লিখতে হবে কি ফেসবুক ফর বিজনেস ইজ ইন্টারপ্রেটেড, তাইলে আমরা ফেসবুক একটা নাউন, এটা নিয়ে কথা বলতে পারি। এবার এখান থেকে একটু দেখে আসি কি কি নিয়ে কথা বলতে পারি। দেখেন ফেসবুক নিয়ে আমরা কথা বলতে পারি, ঠিক আছে। তারপরের ধাপে আমরা কি নিয়ে কথা বলতে পারি, দেখেন পেজ নিয়ে কথা বলতে পারি, গ্রুপ নিয়ে কথা বলতে পারি, তাই না। তারপর আমরা অ্যাড নিয়ে কথা বলতে পারি, তারপর ফেসবুক পিক্সেল নিয়ে কথা বলতে পারি, এগুলো নাউন, ঠিক আছে। এই ইভেন্টস এটা একটা নাউন, কনভার্সন এটা একটা নাউন, ফেসবুক ইনসাইট এটা একটা নাউন। তাহলে আমি এই প্রত্যেকটা নাউনকে আলাদা আলাদা করে এখানে বসাই দেব। কিন্তু প্রশ্ন আসে না আপনাদের যে স্যার এইটার মধ্যে তো একটাও বোল্ড করা নাই, প্রশ্ন আসে না। বোল্ড করা না থাকলে বোল্ড করা নাই আনবেন না, বোল্ড করা থাকলেই তো ভেজাল বেশি, আবার রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে গিয়ে আনতে হয়, কারণ এটা তো সবচেয়ে সহজ। সো এইভাবে আপনারা টাস্ক অ্যানালাইসিসটা এই এলিমেন্ট এবং নলেজ এটা কি আপনারা ফিল আপ করতে পারবেন, একটু বলেন তো সবাই। জি স্যার, পারবো। ইনশাআল্লাহ আশা করা যায় পারবেন। এরপর দেখেন এখানে লেখা আছে কি স্কিলস, দেখছেন এই যে স্কিলস, এই স্কিলস এর ঘরে এসে আপনি কি করবেন, আপনি এই প্রথম এলিমেন্টের আন্ডারেই আপনি যত লেখা আছে এই লেখাগুলো কপি করে নিয়ে আসেন। এই যে এই যতগুলো লেখা আছে না প্রথমটার আন্ডারে প্রত্যেকটা লেখা আবার কপি করে নিয়ে আসেন, এনে এই স্কিলের ঘরে বসান, শুধু স্কিলের ঘরে বসান। ওকে দেখেন আমি বসাইলাম, এটাকে আমি কেটে দিলাম। ওকে, বসানোর পর আপনার কাজ হবে এইখান থেকে এই যে দেখেন 1.1 এই জায়গা থেকে আপনি জাস্ট এই অক্সিলারি ভার্বটা কেটে দিবেন। প্রথম 1 নাম্বার কাজ, অক্সিলারি ভার্বটা কেটে দিবেন। তারপর আপনি কি করবেন, এই ইন্টারপ্রেটেড এই যে শেষে ইডি যুক্ত করা যে কথাটা আছে এই কথাটাকে এই যে দেখেন আমি চেপে ধরে টেনে আমি শুরুতে নিয়ে আসছি, এটা শুরুতে চলে আসছে। আর এইখান থেকে আমি এই 2.1 এই কথাটা কেটে দিছি। তো শুরুতে হইলে অবশ্যই আইটা বড় হাতের হয়, এই জন্য আমরা আইটা বড় হাতে দিয়ে দিব। হ্যাঁ, আইটা বড় হাতে দিয়ে, তার ইন্টারপ্রেটেড আর তখন হবে না, তখন হবে ইন্টারপ্রেট, ঠিক আছে। এটা প্রেজেন্ট ফর্মে চলে আসবে, ইন্টারপ্রেট ফেসবুক ফর বিজনেস। তাহলে ইন্টারপ্রেটের এই আরেকটা ই কাটা যাবে, তাহলে এই যে ইন্টারপ্রেট শব্দটা চলে আসবে। এবার এখান থেকে আমি এটাকে এখান থেকে যে কোনো একটা বুলেট পয়েন্ট ব্যবহার করে দিই, তাহলে আমার একটার কাজ শেষ। এটাকে একটু টেনে দিই। এবার 2 নম্বরের কাজটা আবার ধরি। 2 নম্বরে আমি কি করব দেখেন তো, এই যে অক্সিলারি ভার্ব কোনটা আর, এই আরটা আমি কেটে দিব, জাস্ট এই ক্রিয়েটেড অ্যান্ড অপটিমাইজ। তাহলে ক্রিয়েটেড অ্যান্ড অপটিমাইজ এই শব্দটা এটা ভার্ব না, এইটাকে আমি কি করব টেনে শুরুতে নিয়ে আসবো, এই পেজের শুরুতে নিয়ে আসবো। নিয়ে আসলাম, এই আগের যে লেখা আছে এগুলো কেটে দিলাম। তাহলে এবার দেখেন লেখা আছে গ্রুপও চলে আসছে। আবার একটু কাটি, দেখেন আমি কি করব, বেশি হয়ে গেল নাকি, দেখেন এখান থেকে আমি নিতে হবো ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ, এই শব্দটাকে টেনে ধরে পেজের আগে নিয়ে যাব। তাহলে এখন এই আগের 1 2 এগুলা কেটে দিলাম, এখানে আমি একটা বুলেট পয়েন্ট ব্যবহার করলাম। দেখেন এখানে লেখা আছে না ক্রিয়েটেড, এই টেড ইডি গুলা কেটে এটাকে প্রেজেন্টেশনও করে ফেলবো। ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ, এই ডি এবং ই এগুলা কেটে দিব, ঠিক আছে। অপটিমাইজ পেজ অ্যান্ড গ্রুপ, তাহলে আমার এটাও হয়ে গেছে। এবার এখানে গিয়ে আমরা কি লিখবো, এই ইজ এর পর লেখা আছে কি ক্রিয়েটেড অ্যান্ড ম্যানেজড। তো আমরা কি করব, এই ভার্বটাকে অক্সিলারি ভার্ব তো সবার আগে কাটবো, এটা হচ্ছে নিয়ম। তারপর কি করব, এই ক্রিয়েটেড এবং ম্যানেজড এই কথাটাকে ধরে জাস্ট আমরা একদম শুরুতে নিয়ে যাব, নিলাম। তারপর এই পয়েন্ট এই সংখ্যা যা আছে এগুলো আমি কেটে দিব। তো এই ক্রিয়েটের এই সিটা বড় হাতের করব, ওকে করে দিলাম। তারপর এই এমটাও বড় হাতের করে দিব যদি ভালো মনে হয়, দিলাম। তো এখানে কি করব, শেষ থেকে আমি এই ম্যানেজ রেখে দিলাম। তাহলে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাড, তারপর আবার এন্টার দেন।
এখানে এসে আপনাকে দেখছেন লেখা আছে যে অ্যাপ্লাইড, এই অক্সিলারি ভার্বটা কেটে দিবেন, তারপরে এই অ্যাপ্লাইড এই শব্দটাকে ধরে টেনে শুরুতে নিয়ে যাবেন। তারপর কি করবেন, এই সংখ্যাটা ফেলে দিবেন, তারপর আপনি কি করবেন, এই যে ইডি কে অ্যাপ্লাই করে দিবেন, LY মনে হয়, এটাকে এই অ্যাপ্লাই ফেসবুক পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্ট অ্যান্ড কাস্টম কনভার্সন, এই দুটোটা দেবেন। তারপরে কি করবেন, এই কনভার্সনের পরে একটা এন্টার দেন, দিলাম। এই সংখ্যাটা আমি ফেলে দিই সবার আগে। দেখেন এখানে লেখা আছে এই যে ইন্টারপ্রেটেড, এই ইন্টারপ্রেটেড শব্দটাকে আমি শুরুতে নিয়ে যাব, শুরুতে নিয়ে গিয়ে শুরুর আইটা বড় করে দিব, দিলাম। তারপর কি করব, এই শেষের দুইটা এগুলো কেটে দিব, সুন্দর হয়ে গেছে। তাহলে আমি কি করলাম, আমার এগুলাকে আমি স্কিলে কনভার্ট করে ফেলছি। এতটুকু সবাই বুঝছেন? স্যার স্যার অক্সিলারি ভার্বের পরে যে শব্দটা থাকবো ওই প্রত্যেকটা শব্দই প্রথমে নিয়ে আসতে হবে, এই তো নাকি? হ্যাঁ, মানে অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বটা শুরুতে নিয়ে আসবো, শুরুতে এনে সেটা থাকবে ফার্স্ট পার্টিসিপল বা ফার্স্ট ফর্মে থাকবে, আপনি সেটাকে প্রেজেন্ট ফর্মে করবেন। আমি এতক্ষণ গ্রামার নিয়ে কথা বলতে চাই নাই, আমি জাস্ট বুঝাইতে চাইছি গ্রামার যে পারে না তার জন্য এটা, আর গ্রামার পারে যে তার তো কথাই নাই। তো এইখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই এলিমেন্ট, নলেজ, স্কিল এই তিনটা পার্ট নিয়ে বলেন তো? স্যার এই যে স্কিলের পরে যে লাস্টেরটায় আর থাকলো সেই আরটা কেটে দিতে হবে না? হুম, ও আচ্ছা, এই যে আটটা কেটে দিতে হবে, শিওর, এই তো গুড, আটটা কেটে দিব তো অবশ্যই। তারপর এভাবে হয়ে গেছে, এটাকে একটু সুন্দর করে আপনারা একটু গোছালো এতে করবেন, তো পারবেন ইনশাল্লাহ। আবার দেখেন এই যে স্যার দিকে তো সময় তো থাকবে না, এত অনেক কিছু করতে হয় স্যার। হ্যাঁ স্যার, করতে হবে তো। আপনি কি বুঝতেছেন, এখানে BCS এর মতো সমমান একটা জব, এটা লেভেল 4 পাস করা মানে কি আপনি হাইলি স্কিল্ড ওয়ার্কার। আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেন, আপনি 6 মাস পড়া মানে লেভেল 1 পাস, 1 বছর পড়া মানে লেভেল 2 পাস, 1.5 বছর পড়া মানে 3 পাস, 2 বছর পড়া মানে আপনি 4 পাস। এইভাবে আপনি ডিপ্লোমা করতে যাচ্ছেন, সময় তো লাগবেই। তো এই যে তিনটা ধাপ আমি দেখালাম, এই আপনার ইউনিটে যতগুলো আছে প্রত্যেকটা এভাবে সুন্দর করে বসায় ফেলবেন। এই অ্যাটিটিউডের ঘরে আপনি যেটা করবেন সেটা দেখেন, আপনি সিএসএ যাবেন, সিএসটা আপনি খুলেন, সিএসটা আমি দেখেন খোলার পর সিএস এর নিচে নিচে চলে আসেন, নিচে এক জায়গায় লেখা আছে দেখেন এই আন্ডার ট্রেনিং অ্যাটিটিউড, দেখছেন এই যে লেখা আছে রিকোয়ার্ড অ্যাটিটিউড। আপনি কি করবেন, এখানে গিয়ে জাস্ট এই যে যা আছে সব কপি করে নিয়ে আসবেন, সিএস থেকে যা আছে সব কপি করে এখানে আইনা এটা পুরাটা বসায় দিবেন। ও, এখানে এসা পুরোটা বসায় দিলেন, বসায় দেওয়ার পর কি করবেন, আপনি এই সংখ্যাগুলো উঠিয়ে দিবেন, সংখ্যাগুলো উঠে পরের সংখ্যার আগে একটা এন্টার দিবেন, সংখ্যাগুলো উঠিয়ে দিবেন। তারপরে দেখেন আবার পরের সংখ্যার আগে সংখ্যাটা উঠিয়ে দিবেন, আবার এটাকে উঠায়া এন্টার দিয়ে দিবেন, আবার এটাকে উঠায়া এন্টার দিয়ে দিবেন। আচ্ছা, এভিডেন্সে কিন্তু ইদানিং খুব ফেল করে, হ্যাঁ, যারা এই যে বুঝে বুঝে করে না, চুরি চোষামি করে আরেকজনটা দেখে দেখে করে ফেলে, হুবহু এডিট করে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে শিওর ফেল করে দেয় তাদের, কারণ চুরি করলে একটা না একটা অসুবিধা রাখেই, বুঝতে পারছেন? সে দেখবে যে আপনি তার ট্রেনারের নামই চেঞ্জ করেন নাই, আপনি ধরেন একজনেরটাতে নিছেন, নিয়ে ট্রেনারের নামই চেঞ্জ করেন নাই, পরে ধরে বলবে যান আপনি আরেকবার বসেন। এই হচ্ছে বিষয়। এখন দেখেন আমি যে অ্যাটিটিউড গুলো এখানে নিয়ে আসছি, আপনি কি করবেন, এই যে দেখেন ইন্টারপ্রেট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যাখ্যা করতে বলছে, বুঝাইতে বলছে শিক্ষার্থীদেরকে। সেক্ষেত্রে আমার এখানে কোন কোন অ্যাটিটিউডটা দরকার নাই আপনি পড়বেন, পড়ে আপনি যদি সেটা কেটে দেন কোনো অসুবিধা নাই। আর আপনি যদি মনে করেন যে আমি একটাও বুঝি না, কাটাকাটির দরকার নাই, আমি যা আছে সব বসায় দিব, আপনি সব এভাবে এইটাকে কপি করে করে প্রত্যেকটা জায়গায় বসায় দিতে পারবেন, মানে প্রত্যেকটা এই অ্যাটিটিউড সেম হবে, সেম হলে অসুবিধা নাই। কিন্তু আপনি যদি পারেন, বুঝতে পারেন, যেমন ধরেন এই যেখানে এই যে কমিটমেন্ট টু অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, তো এটা যদি আমি না রাখি, আমি যদি মনে করি এটা এই অ্যাটিটিউড তার দরকার নাই, তাহলে আমি এটা কেটে দিব।
এই হচ্ছে বিষয়। এতটুকু বুঝছেন সবাই? জি স্যার। তাহলে আপনারা অ্যাটিটিউডের কি সবগুলাই একই হবে? হ্যাঁ, অ্যাটিটিউড সবগুলোতে একই হবে। ওই যে সিএস থেকে যা কপি করে আনছেন এগুলাই সব জায়গায় হবে। তবে আপনি চেঞ্জ করতে পারবেন, এই স্বাধীনতা কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। তবে আপনি কেন চেঞ্জ করলেন এই পক্ষে যেন আপনার উত্তর থাকে। এটা একটু কঠিন, হ্যাঁ, মানে এটা একটু হালকা কঠিন। এজন্য আপনারা এটাকে সহজ করে দেখবেন না, এটা পারি বলে মনে মনে কইরা বাকি রাখেন না, এটা করে ফেলবেন। স্যার ইউনিট অফ কম্পিটেন্সিটা এইটা হচ্ছে কোন ইউনিটটা নিয়ে আসবো? আমাদের তো এই যে জেনেরিক সেক্টর আছে, স্পেসিফিক সেক্টর আছে, অকুপেশনাল সেক্টর আছে, এইটার কোনটা নিয়ে আসবো? এটা অকুপেশন থেকে আনবেন, এটা সিএস এর অকুপেশন থেকে আনবেন। সিএস এর আমাদের ইউনিটগুলো কয় ভাগে ভাগ হচ্ছে? 3 ভাগে না? 3 ভাগে তো স্যার। এটা অকুপেশন থেকে আনবেন। আপনি গত ক্লাস করেন নাই মনে হয় নাকি? স্যার করছি স্যার, তো লাস্টের দিকে ছিলাম স্যার, ছিলাম না। গত ক্লাসটা আমি ভালো করে বুঝাইছিলাম, একটু দেখেন। আপনি একটু এই আমি প্রথম থেকে আবার দেখাই, খেয়াল করেন। এই যে আমার সিএসটা আমি ওপেন করতেছি, হুম, দেখেন এই যে এখান থেকে বলেন তো এই প্র্যাকটিস নেগোসিয়েশন স্কিল, এটা কি আমার জেনেরিকে না? জি জেনেরিকের স্যার, মধ্যে কি কোনো কাজ সবারই আছে? করতে হবে। এটা তো কাজ না। এটা অবশ্যই আপনি এমন একটা ইউনিট নেবেন যেটার মধ্য থেকে মানে রিটেন প্রশ্ন করতে পারবেন এবং ডেমো প্রশ্ন করতে পারবেন, এরকম একটা। এখন দেখেন এই যে আমার ডিজিটাল মার্কেটিং এর এই যে এখান থেকে আমি কি যে এটা থেকে প্রশ্ন নিতে পারবো, ডেমো করাইতে পারবো? জীবনও পারবো না। কারণ কি বলেন, এখানে লেখা আছে ইন্টারপ্রেট, মানে ব্যাখ্যা করতে বলছে। তার মানে কোনো ভার্ব নাই এখানে, কোনো কাজ নাই এটাতে। কিন্তু এইটাতে কাজ আছে, দেখেন লেখা আছে অ্যাপ্লাই। আবার দেখেন এখানে লেখা আছে ইন্টারপ্রেট, এটাতে কাজ নাই। আবার এখানে লেখা আছে প্র্যাকটিস। তার মানে আমি যদি জব নিতে চাই তাহলে আমি এটা থেকে একটা জব নিতে পারবো, এটা থেকে অনেকগুলো জব নিতে পারবো। না স্যার, আমি বুঝাইতে চাচ্ছি যে যে কোনো একটা যেটা আমি ডেমো করতে পারবো, সেই যে সাবজেক্টটা ওই যে কালকে যে ইটা দিছিলেন এভিডেন্স করতে, হুম। যেটা নিব সেইটারই কি এই 3 টাস্কটা বসাইতে হবে হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ সাবজেক্টের দাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, অবশ্যই। আপনাদের তো এখন শুধু ওই এই যে সিএস থেকে যে আপনি ছোট করছেন না, সিএস থেকে আপনি যেটা সিলেক্ট করছেন ওইটা নিয়ে আপনার সম্পূর্ণ কাজ, আর বাকিগুলো হ্যাঁ, আপাতত ভুলে যান। আমি আমি এই জিনিসটাই স্যার বুঝতে চাচ্ছি। চমৎকার চমৎকার স্যার, আমি আশা করি বুঝাইতে পারছি। থ্যাংক ইউ স্যার। এবার আপনাদের এই এভিডেন্স নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন। বারবার বলতেছি এই এভিডেন্সে এখন ফেল করায়। এভিডেন্স যদি আপনি প্রতিদিন একটা দিন না করেন তাহলে কিন্তু আপনি এলোমেলো হয়ে যাবেন। আর আপনারা পরীক্ষা যেদিন দিবেন তার আগের দিন যদি বলেন যে স্যার আমার এভিডেন্সটা চেক করে দেন, তাহলে বলেন একটা এভিডেন্সের পিছনে যদি আমি মিনিমাম 1 ঘন্টা সময় না দিই তাহলে কি আমার এভিডেন্সটা সঠিকভাবে চেক করা হবে? হবে না। তো এজন্য বলবো যে এভিডেন্স যদি আপনি মানে বাসা থেকে কইরা নিয়ে পাশ করতে চান তাহলে অ্যাটলিস্ট আমার কথাটা একটু শুনে শুনে করবেন। যখন আপনাকে করতে দেই তখন একটু করবেন প্লিজ, না হলে আপনি দেখবেন যে এভিডেন্স আপনাকে নট ইয়েট দিয়ে দিবে। সো তাইলে আজকে আর এই এভিডেন্স নিয়ে আর বেশি কিছু করাবো না। এবার আমরা একটু রিটেন পার্টে আবার একটু একটু ফোকাস করি। হ্যাঁ, এভিডেন্স বেশি দিয়ে দিলে আরো বেশি চাপ হয়ে যাবে, কারণ এইখানে অনেক কাজ আছে আপনাদের। কারণ আপনাদের হয়তো কয়েকজনের 8টা 9টা ইউনিট আছে, সরি এলিমেন্ট আছে, এগুলো সব কভার করতে হবে। আচ্ছা, এবার দেখেন আমরা আমাদের আবার চলে যাবেন নাকি আপনারা? এখন সবাই কি আছেন একটু, নাকি না ঘুমাই গেছেন? স্যার আসি, অ্যাক্টিভ আছি। সবাই সবাই একটা নাড়া দেন তো দেখি, সবাইকে না একটু স্যার, দেখতে চাই। অ্যাক্টিভ আছে স্যার। আছি স্যার ইনশাল্লাহ। অ্যাক্টিভ আছে স্যার। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আসলে সবাই খুব পাঞ্চুয়াল, মাশাআল্লাহ। আচ্ছা, এবার দেখেন আমি এখান থেকে সিভিএলএমটা 1 নম্বর সিভিএলএমটা যেহেতু আমরা পড়াচ্ছি সেটা একটু বের করব। আচ্ছা, আপনারা একটু বলেন তো, আমার এটা না দেখে দেখে একটু বলেন যে রিফর্ম এজেন্ডার, হ্যাঁ, এর এজেন্ডাগুলো কি কি বলেন তো, রিফর্ম এজেন্ডাগুলো কি কি টিভিএটের 5টা বলেন তো দেখি। স্যার আর কি এল এস বিইটি সিবিটিএ, কোয়ালিটি অ্যাসুরেন্স, তাই না? এনএসডিপি মানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, তাই না? এই যে এইভাবে কথাগুলো একটু মনে রাখেন। এবার দেখেন আমরা আবার এখানে আসি। তাহলে আমরা 28 পেজ পর্যন্ত পড়ছিলাম।
হুম 28 পেজ পর্যন্ত আমরা পড়ছিলাম, এখন আমরা একটু 28 পেজের পর থেকে আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, দেখেন আমরা চলে যাচ্ছি 28 পেজের পরে। বলেন তো ডাইমেনশন অফ কম্পিটেন্সি কয়টা? 4টা স্যার। কি কি স্যার? টাস্ক টাস্ক স্কিল, টাস্ক টাস্ক স্কিল, ম্যানেজমেন্ট টাস্ক স্কিল, ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। ম্যানেজমেন্ট স্কিল, জব অর রোল ম্যানেজমেন্ট স্কিল। চমৎকার। এখন ধরেন জব এনভায়রনমেন্ট। জব অ্যান্ড এনভায়রনমেন্ট, তাই না? এখন ধরেন আপনি একজন শিক্ষার্থীর পরীক্ষা নিতে গেছেন। এখন পরীক্ষা নিতে গিয়ে আপনি তাকে ওরালে কোশ্চেন করবেন। তাকে আপনি কি রকম কোশ্চেন করলে মনে হয় যে ভালো হয়? তাকে প্যাচ লাগানোর মতো কোশ্চেন করতে হবে না? তার কাছে বিকল্প কোনো পদ্ধতি জানা আছে কিনা এটা জানার চেষ্টা করতে হবে না? ধরেন তাকে আমি জিজ্ঞেস করব, স্যার কন্টিনজেন্সি থেকে করবো। এটা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট, তাই না? এই যে এখানে দেখেন লেখা আছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি। তো সাধারণত ওরালে কোশ্চেন করা হয় এখান থেকে, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট থেকে। তো আপনি বলবেন যে আপনি যে ফেসবুকে পোস্টটা করছেন, ফেসবুকের আইডিটা ডিসেবল হয়ে গেছে, এখন আপনি কেমনে কি করবেন বলেন? এই যে ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে, সে বিকল্পভাবে আরেকটা ফেসবুক আইডি খুলবে। এটা যদি সে না বলতে পারে বা সে আবেদন করবে ফেসবুকের কাছে, এটা যদি না বলতে পারে তাহলে তার কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল নাই, হচ্ছে বিষয়। তারপর স্যার দেখেন ওরাল কোয়েশ্চেন গুলো কি ইংলিশে করা হবে নাকি বাংলাতেই বলবেন? বাংলাতে করানো হবে, বাংলাতে করানো হবে, ইংলিশও করানো হবে, মানে এটা এনভায়রনমেন্টের উপর। শুনেন আপনাদেরকে একটা ইজি কথা বলি, হ্যাঁ? আপনার যদি রিটেন ভালো হয়, আপনার রিটেন ভালো হলে আপনার কপাল ভালো, এই হচ্ছে কথা। ধরেন আপনি রিটেনে পাইছেন 11, তখন আপনার সে কি বলবে জানেন? আপনার এভিডেন্সটার মধ্যে সে ভুল দেখবে, দেখে বলবে যে ম্যাম দেখেন কিন্তু এটা আরেকজনেরটা কপি করছে। আপনি বলবেন ম্যাম, আপনি বলবেন স্যার সবাই তো কপি করে করে বানায়। সে বলবে যে ঠিক আছে আপনি এটা একটু সলভ করলে ভালো হয়, এটা বলবে। তারপর আপনাকে বলবে যে দেখেন, ওরালে গিয়ে বলবে দেখেন আপনি তো রিটেনে 11 পাইছেন, কিছু কোশ্চেন করবে আর কি, পারেন আর না পারেন, বলবে আপনি যেহেতু আরেকবার বসবেন, এই রিটেনে একবার বসবেন, আপনি সবগুলো দিয়ে আবার বসেন। মানে এটা বলে আপনারা অল রিপিট দিয়ে দিবে। বুঝে আসছে? এই জন্য আপনাদের সবাইকে বলি এভিডেন্সটা করেন ভালো মতো, এভিডেন্সটা যেন ভুলেও মানে রিপিট দিতে না পারে। এভিডেন্সটাতে আমি বেশি জোর দিচ্ছি এখন, এভিডেন্সটা দিচ্ছি, আর এই রিটেনটা এখান থেকে একটু ভালো করে পড়েন। তাহলে দেখা গেল কি আপনার যদি 2বারও বসতে হয়, 2বার আপনি পুরোপুরি চলে আসবেন। কিন্তু যদি এখন তো আসলে ডিমান্ডটা তো এরকমই, বলেন আপনারা কি চান মানে অযোগ্য ব্যক্তিরা ট্রেনার হিসেবে কাজ করুক? বলেন তো। না স্যার, এটা কেউ চাবে না। চায় না, তো সেক্ষেত্রে বলেন মানে আমার মতে মনে হয় যে সবাই 5বার করে ফেল করালেও চলে, শিক্ষা আসুক চাই না আসুক, তাই না? এটাই তারা করতেছে এখন। স্যার জানলে তো আর ইচ্ছা করে কেউ ফেল করাবে না নাকি? আর এটা এটা শুনেন, এগুলো হচ্ছে রুলস, নীতি নৈতিকতা, আইন। এগুলো ওই যে কিভাবে মুড়ি বানায়, কিভাবে সানাসুর বানায় খাইতে হয়, কিভাবে রান্না করে, এগুলো না। এগুলো হচ্ছে নিয়ম, এগুলো আইন পড়তেছি আমরা, এগুলো মনে থাকবে না, এটাই স্বাভাবিক। বুঝতে পারছেন স্যার? তো এটাতে আমি আটকাইতে চাইলে আমি ফেল করাবোই আপনাকে। আমি যদি আপনার ইন্টারভিউ নেই, আমি আপনারা কি বলবো জানেন? আপনারা বলবো যে বলেন দেখি আপনার কম্পিউটার সামনে আসেন, একটা চন্দ্রবিন্দু লিখে দেখান। বর্তমানে উইন্ডোজ 19-এর পরের গুলাতে চন্দ্রবিন্দু লেখা যায় না সহজে, টেকনিক খাটিয়ে লেখা ছাড়া। তো কিন্তু আমি যদি তাকে পাশ করাতে চাই, আমি যদি তার সাথে আন্তরিক থাকি, তাহলে আমি তাকে পাশ করাবো। সেক্ষেত্রে আন্তরিকতার আপনার অ্যাটিটিউড যদি চমৎকার হয় তাহলে তো আপনি ভালো করবেন। সবার বড় অ্যাটিটিউড হচ্ছে বুঝছেন আপনার রিটেন। রিটেনটা ভালো হলে তারা চায় না আপনি আরেকবার বসেন, বলে যে এই যে ঘাটতি আছে এগুলো দূর হয়ে যাবে। রিটেনটাতে ফোকাস করবেন আর এভিডেন্সটাতে ফোকাস করবেন। আর একটা মানুষ কখনো সর্বা হয় না, এগুলো তো সব, এগুলা কি আপনি মুখস্থ করে গিয়ে ভালো পরীক্ষা দিতে পারবেন? দিতে পারবেন না। এগুলো কনসেপ্টের উপর থেকে দিতে হবে। আপনি জাস্ট বুঝতেছেন, যদি বুঝেন তাইলে আপনি অ্যান্সার করতে পারবেন। আপনি মুখস্থ করে কখনো এগুলো অ্যান্সার করতে পারবেন না। তাহলে এবার আমরা চলে আসি 22 পেজ পর্যন্ত গত ক্লাসে পড়াইছিলাম, সেখান থেকে আমি একটু দেখি। আচ্ছা 22 পেজের পর মনে হচ্ছে এই যে এদিকে চলে আসছি 23 পেজ। আচ্ছা দেখেন এখানে কিছু পয়েন্টের কথা বলা হয়েছে, হ্যাঁ? এই পয়েন্টগুলোকে
এ ট্রেনার নিড টু কনসিডার হোয়েন, যখন একজন ব্যক্তি টাস্ক অ্যানালাইসিস করবে তখন তাকে এই নিচের এই বিষয়গুলোকে কনসিডার করতে হবে। এই বিষয়গুলোকে কনসিডার করতে হবে। টাস্ক অ্যানালাইসিস ক্যারিং করতে হবে, বা যদি আপনি চালাইতে চান, টাস্ক অ্যানালাইসিস করতে চান, আপনাকে এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো এনশিওর করতে হবে। সেফটি ইস্যু, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। তারপরে দেখেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ, কল আসছে আমার রে, একটা একটু প্লিজ, হ্যাঁ একটা কলটা যদি করি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি একটু ক্লাসে ছিলাম, ক্লাসটা শেষ করে ফোন দিব। আলহামদুলিল্লাহ ভাবি, আমি ক্লাসে ছিলাম তো, ক্লাসটা শেষ করে ফোন দিই। ঠিক আছে, 10টার পর ফোন দিব। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আপনারা একটু এখান থেকে শর্ট করে যে নোট করে দিয়েছি এগুলো একটু পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। তারপর দেখেন লেখা আছে কারিকুলাম ডকুমেন্ট। এখন কথা হচ্ছে কারিকুলাম ডকুমেন্টটা কি? এই যে এখানে দেখেন মার্ক করে লিখছি, কারিকুলাম ইজ এ ডকুমেন্টেড প্রেজেন্টেশন অফ এ সেট অফ কম্পিটেন্সি। অর্থাৎ আমাদের কম্পিটেন্সি কয় প্রকারের বলেন তো? 3 প্রকারের: নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি এবং অ্যাটিটিউড কম্পিটেন্সি। এই কম্পিটেন্সির একটা ডকুমেন্টেড প্রেজেন্টেশনটাই হচ্ছে কারিকুলাম। কারিকুলাম মিন্স বই, সহজে মনে থাকবে, কারিকুলাম মিন্স বই। আচ্ছা, এবার একটু দেখেন, সবার প্রথমে আসছিল কি বলেন তো? সিএস, তাই না? এই সিএসটা গেছিল কাদের কাছে? আইএসসি, এদের কাছে গেছে। অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, অর্থাৎ এই যে কোন কোন ইন্ডাস্ট্রিতে লোক লাগবে তাদের কাছে সিএসটা গিয়েছিল। তারা কি করছে? এই সিএসটা থেকে তারা এই ইন্ডাস্ট্রি কাউন্সিল এরা কি করছে? এই সিএস এর আন্ডারে ইউনিট অফ কম্পিটেন্সি তৈরি করছে, ইউওসি, অর্থাৎ ইউনিট অফ কম্পিটেন্সি। যেমন অনেক পড়াই তো বলছে সিএস মানে কি বলেন তো? সিএস মানে কি কি জানা থাকা লাগবে সেটা। এখন একজন মানে এসে বলছে যোগ্যতা কি কি যোগ্যতা যোগ্যতা অর্জন কি? করতে হবে? এখন এই যখন এই কি কি যোগ্যতা থাকতে হবে এই বিষয়টা আসে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের কাছে আসে, তখন তারা আবার কি করে? এই যোগ্যতাটাকে আবার ভাগ করে। ধরেন 100টা ইউনিট হয় একটা সিএস ভাঙলে মনে করেন, তো কি করে? এই সিএসটা এই ইউনিটটাকে তারা লেভেল 2-তে দেয়, বা আরেকটা ইউনিটকে লেভেল 3-তে দেয়। এই কাজটা মাঝখান দিয়ে করে কে বলেন তো? ফ্রেমওয়ার্ক, তাই না? বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছি স্যার। বুঝতেছেন? এই যে জি স্যার। এখানে এই কথাগুলাই লিখছে, বুঝতে পারছেন? এই যে প্রথমে আসে সিএস এর পরে সিএসটা আইএসসির কাছে আসে। এরা আবার কি করে? এটাকে ইউনিট অফ কম্পিটেন্সিতে কনভার্ট করে। এরা আবার কি করে? এনটিভিকিউএফ অর্থাৎ ফ্রেমওয়ার্কে ভাগ করে। তারপর তারা এবার এই যে এই প্রেজেন্টেশন একটা সিভিএলএম তৈরি করে। বুঝতে পারছেন এবার বিষয়টা? জি স্যার। আচ্ছা, এবার দেখেন এখানে বলা হয়েছে এ কারিকুলাম ডকুমেন্ট উইথ এ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সিস্টেম প্রোভাইডস আর ফলোইং ইনফরমেশন। অর্থাৎ দেখেন এই যে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্থাৎ সিভিটি অ্যান্ড এ, এই সিস্টেমটা নিচের এই সিস্টেমে পড়ালেখা করায়। দেখেন এই বিষয়গুলো, এই ইনফরমেশনগুলো প্রোভাইড করে। দেখেন আমরা সিভিএলএম পড়তেছি না, এইটা কিন্তু একটা সিভিএলএম। এই সিভিএলএম এর একটা নাম আছে, শিওর নাম আছে। সিভিএলএম এর মডিউল একটা নাম্বার আছে, আমরা এখন 1 নাম্বার মডিউল পড়তেছি। তারপর এই সিভিএলএম এর একটা টাইটেল থাকে। এই আমাদের টাইটেলটা এই সিভিএলএম এর টাইটেলটা কি? ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিভিএট সেক্টর। তো বলেন তো, একটা সিভিএলএম এর ভিতরে নাম থাকে, সিভিএলএম নাম্বার থাকে, সিভিএলএম ইউনিট থাকে, তাই না? থাকে না? এই সিভিএলএম এর মধ্যে থাকে নমিনাল ডেলিভারি আওয়ার, অর্থাৎ কতক্ষণে এই পার্টটা পড়া শেষ করতে হবে সেটা থাকে। তারপর থাকে এই জেনারেল ডিসক্রিপ্টর থাকে। তারপর কি কি থাকে? এনি প্যারিকুইজিট নলেজ স্কিল, অর্থাৎ নলেজ থাকে, স্কিল থাকে। তারপর দেখেন সিএস এর সাথে দেখেন লেখা আছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড।
সিএস এর সাথে সিভিএলএম এর একটা সম্পর্ক থাকে। তারপর দেখেন এটার ভিতরে সামারি অফ কন্টেন্ট থাকে, এই সামারি অফ অ্যাসেসমেন্ট থাকে। অ্যাসেসমেন্টটা কিভাবে হবে, এটা সামারি থাকে। ওই দেখেন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া থাকে। এবার বলেন তো এই যে এই জিনিসগুলা কোথায় থাকে, সিএস এ থাকে না সিভিএলএম এ থাকে? সিবিএলএম এ। হ্যাঁ, সিভিএলএম এ থাকে। তাহলে আপনাদেরকে যদি এখন জিজ্ঞেস করি, বলেন তো সিএস এ কি কি থাকে? সিএস এর 9টা পয়েন্ট কি মনে আছে আপনাদের? আছে স্যার। তাহলে এবার ইউনিট কোড, ইউনিট টাইটেল, ইউনিট ডেসক্রিপ্টর, নমিনাল আওয়ার, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, ওফ, মাশাআল্লাহ, আপনি আসলে পারফরমেন্স ক্রাইটেরিয়া, র্যান্স অফ ভেরিয়েবল, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, রেঞ্জ অফ এগ্রিগেশন। ভেরিয়েবল। চমৎকার চমৎকার চমৎকার। সবাই একটু ক্ল্যাপস দিলে হয়তো উনি আর একটু খুশি হতো। অ্যাপ্রিসিয়েট করি আপনার, আপনি পড়ছেন, মাশাআল্লাহ। এবার দেখেন, তাইলে আমরা এবার এভাবে পড়ে ফেলবো যে সিভিএলএম এ কি কি থাকে। দেখছেন কি বলছে, এই সিভিটি অ্যান্ড এ এই সিস্টেমে সিভিএলএম এ কি কি থাকে? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে আবার 9টা থাকে। এখন একটু দেখেন তো ওখানে ছিল কি কি মিলতেছে, দেখেন একটু দেখাই। ওই যে আমাদের সিএসএ ছিল ইউনিট অফ কম্পিটেন্সি, তাই না? সিএসএ ছিল ইউনিট অফ কম্পিটেন্সি। এখানে ইউনিট অফ কম্পিটেন্সি নাই, এখানে আছে কি মডিউল, মডিউল নাম্বার বা ইউনিট নাম্বার। ওখানে ছিল নমিনাল আওয়ার, এখানে আছে নমিনাল ডেলিভারি আওয়ার। মিলতেছে? একটু একটু পার্থক্য। জি স্যার। ওখানে ছিল ইউনিট ডিসক্রিপ্টর, এখানে লেখা আছে জেনারেল ডিসক্রিপ্টর, তাই না? তারপরে ওখানে লেখা ছিল এই যে আন্ডারপেনিং নলেজ স্কিল অ্যাটিটিউড, এরকম। তো এখানে লেখা আছে এটা। তার মানে আপনাদের এটাও একটা কাজ, অর্থাৎ একটা কারিকুলাম ডকুমেন্টের ভিতরে কম্পিটেন্সি বেস ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট সিস্টেমের যদি আপনি একটা কারিকুলাম তৈরি করতে চান, ওইটার ভিতরে কি কি বিষয়গুলো ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে সেগুলো আপনাকে এখানে লিখতে হবে। বুঝতে পারছেন? তার মানে এটা সিবিএলএম এর কম্পোনেন্ট হবে নাকি স্যার? হ্যাঁ, গুড গুড গুড, মনে রাখার মতো করে পড়েন। তাইলে শুনেন, আপনাদের প্রশ্ন কিন্তু এরকম করে আসবে না যে সিএস এর কম্পোনেন্ট গুলো লেখো, এত সহজ প্রশ্ন আসবে না। আপনাকে উত্তর হবে কম কিন্তু প্রশ্ন করবে অনেক বড়। বুঝে নিতে হবে। এখন কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্য যেইভাবে ইচ্ছা মনে রাখেন। আচ্ছা, আবার ভয় পেন না, হ্যাঁ স্যার একটু সহজ করে বলি আবার কঠিনও বলি, আপনার প্রিপারেশনটা ভালো যেন হয়। আচ্ছা, এরপর খেয়াল করেন 10টা থেকে 11টা বাজছে, হ্যাঁ 12টা পর্যন্ত আরো 1 ঘন্টা সময় আছে। আচ্ছা, এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, ডু আই নিড টু ফলো এভরিথিং ইন দ্য কারিকুলাম ডকুমেন্ট অর ইজ ইট মেরিলি, হ্যাঁ রাইট। অর্থাৎ আপনার কাছে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি কারিকুলামটা মেনটেন করবেন কিনা, কারিকুলামের মধ্যে যেইভাবে বলা আছে ওইভাবে সবকিছু গাইড মানবেন কিনা, বলেন তো আপনারা কি মানবেন? না, সব তো মেনে করা সম্ভব না। কেন মেনে করা সম্ভব না? আপনি যদি কারিকুলাম না মানেন, কারিকুলামের ভিতরে তো এই যে বিষয়গুলো থাকে, কারিকুলামের ভিতরে এই বিষয়গুলো থাকে, তা আপনি যদি একটা বিষয় না মানেন তাহলে কি হইলো? হবে না। এই প্রশ্নটাই আপনাকে করছে, ঠিক আছে? তাহলে উত্তর ইয়েস দিয়ে দিলেই হবে নাকি স্যার? হ্যাঁ, ইয়েস। এই যে এখানে অনেক বিষয় কথাগুলো লিখছে, ঠিক আছে? এগুলো একটু আপনাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। আমি থিমটা বুঝাই দিছি। আচ্ছা, এরপর দেখেন স্যার একটু এখানে, শর্ট করে দেন এই জিনিসটা। আচ্ছা শর্ট করে দিবেন বলতে দেখেন, দা কারিকুলাম ক্যান সিম লাইক এ প্রিটি ডান্টিং ডকুমেন্ট হোয়েন ইউ আর বিগিনিং টিচিং। অর্থাৎ আপনি যখন এই বিষয়টা পড়াবেন, এখানে বলতেছে দেয়ার ইজ এ লট অফ ইনফরমেশন and what appears to be a lot of rules and legislation improving on how you deliver learning session। অর্থাৎ আপনি কিভাবে এটা করবেন, এখানে কিন্তু মানে লট অফ রুলস আছে, অনেক আইন আছে, অনেক লেজিসলেশন অথবা রেগুলারেশন আছে, রুলস রেজুলেশন আছে, তাই না? এগুলো আপনাকে মানতে হবে। বিষয়টা হচ্ছে এটা, এই মানে হচ্ছে আমরা কথা। অ্যানসারটা শর্ট করে কিভাবে লিখবো এটা একটু 2টা লাইন একটু বলে দেন স্যার। আচ্ছা, এটাকে একটু শর্ট করে যদি বলা যায়, শর্ট তো বলি না আমি, হ্যাঁ গুড, আপনারা পড়তে চাচ্ছেন তাই না? আমার মনে হচ্ছে যে এখান থেকে ধরলে একটু ভালো হয়। লট অফ ইনফরমেশন, হ্যাঁ আই ক্যান বি, এখান থেকে আপনারা ধরে শুড টাচ আস
This is particularly true when curriculum document are you working with the little old and you feel it to need be modified. আচ্ছা, এখান থেকে ধরতে পারেন, এতটুকু ধরতে পারেন, হ্যাঁ এতটুকু ধরতে পারেন, কিন্তু কথা হচ্ছে এইভাবে পড়তে হবে না। হ্যাঁ, আপনারা জাস্ট থিমটা একটু মনে রাখেন, যতটুকু মাথায় আসে এতটুকু লিখবেন। একবারে এরকম ধরে ডিরেক্ট কোনো কোশ্চেন আসে না। এটা আমাদেরকে কারিকুলামের মর্মটা বোঝানোর জন্য এখানে অনেক কিছু বুঝাইছে, লিখছে। ঠিক আছে, তারপর একটু সহজে যদি আমরা একটু করি, দাঁড়ান এটাকে আমরা একটু শর্ট করে ফেলি, যেহেতু বলতেছেন। আমাদেরকে হেল্প করে কিন্তু চ্যাটজিপিটি প্রচুর। ওকে, short and easy in native বাংলা। শর্ট করে দিচ্ছে আমাকে। দেখেন, শিক্ষকতা ও প্রশিক্ষণ শুরু করলে কারিকুলাম অনেক বড় ও জটিল মনে হতে পারে। এতে অনেক তথ্য নিয়ম কানুন থাকে, যা দেখে মনে হতে পারে এটি শুধু কি পড়াতে হবে তার একটি ধারণা মাত্র। বিশেষ করে যদি কারিকুলাম পুরানো হয়, তবে কখনোই কারিকুলাম থেকে সরে যাওয়া উচিত না। দেখছেন, আমি যে থিম আসছি, এই থিমটা এখানে বলছে কারিকুলাম আমাদেরকে মানতে হবে, নির্ধারিত শেখার ফলাফল অবশ্যই পূরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা একটু পড়বেন, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন হিট করবে না, ভয় নাই। হ্যাঁ, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপর দেখেন, এই ব্যক্তি, এই টিচার একটা বিষয় চিন্তা করতেছে। এখন দেখেন যে সে তখন যখন পড়াইতে যায়, তাকে একটা বিশাল বড় একটা সিভিএলএম দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো এটা সে কভার করতে পারে না। এই কথাগুলো এখানে বিস্তারিত বলা হয়েছে, যেমন আমাদের যেটা হয় আর কি। সো কিন্তু আসলে প্রকৃতপক্ষে কারিকুলামটা খুবই গুরুত্বপূর্ণ, মানে কারিকুলামের ইম্পর্টেন্সটা এখানে বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, এবার দেখেন এখানে বলছে হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট ডিফার ফ্রম ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এইখানে আপনাকে বলতেছে যে সিএস এবং সিভিএলএম এটার মধ্যে যে পার্থক্যটা, এটা কিভাবে আমরা ডিসক্রাইব করব। দেখেন, এটাকে একটু আমরা এখান থেকে শর্ট করে দিতে বলি। ওকে, এক জিনিস নয়। দেখছেন, ইন্ডাস্ট্রি, আপনি কারিকুলাম সম্পর্কে জানেন, সিএস সম্পর্কে জানেন, তাই না? তাহলে এখানেও আর বেশি কিছু দরকার নাই, এগুলো বিশাল বড় লেখা দেখছি। দেখছেন, বারবার ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বোঝানোর চেষ্টা করছে, কারিকুলাম বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, তারপর দেখেন এইবার এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, এখানে আপনারা যে কারিকুলাম এবং সিএস, এই দুইটার মধ্যে যে কি একটা লিঙ্কেজ আছে, এই লিঙ্কেজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। কথা দেখেন, এই যে এখানে কি আছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। প্রথমে হয় সিএস থেকে বের হয় কি, আমি উপরে বুঝাইছি, সিএস থেকে বের হয় ইউনিট কোড অথবা ইউনিট অফ কম্পিটেন্সি, একটা ইউনিট হয়, সিএস থেকে একটা ইউনিট হয়। এই ইউনিটের পর ফ্রেমওয়ার্ক কি করে, এগুলাকে আলাদা আলাদা কোয়ালিফিকেশনে ভাগ করে। তারপর কি হয়, সিভিএলএম তৈরি হয়। এই বিষয়টা কি ক্লিয়ার সবাই? কঠিন করে বুঝবেন না কিন্তু প্লিজ। প্রথমে হয় সিএস, তারপরে হয় ইউওসি অর্থাৎ ইউনিট অফ কম্পিটেন্সি, তারপর এটা কোয়ালিফিকেশন হয় অর্থাৎ এনটিভিকিউএফ অথবা বিএনকিউএফ, কোয়ালিফিকেশন ভাগ হয়, তারপরে হয় সিভিএলএম। এই ধাপটা কি সবাই বুঝছেন? জি স্যার। এখন এইগুলাকে এই যে এখানে একটু বড় বড় করে লিখছি, এইবার দেখেন একটা সিভিএলএম এর ভিতরে কি কি থাকে, এই বিষয়গুলো এখানে লিখছে। এই যে আপনারা একটু বলেন তো, সিভিএলএম এর ভিতরে কি কি থাকে? জব শিট, হ্যাঁ, অ্যাক্টিভিটি ইনফরমেশন শিট, অ্যাসেসমেন্ট শিট। গুড, এই যে এই কথাগুলো লিখছে। দেখেন, একটা সিভিএলএম এর ভিতরে কি থাকে,
ইনফরমেশন শিট থাকে, সেলফ চেক শিট থাকে, অ্যান্সার শিট থাকে, জব শিট থাকে, অ্যাক্টিভিটি শিট থাকে, অ্যাসেসমেন্ট শিট থাকে। তাহলে এই পয়েন্টগুলো আপনারা, এগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা লিখে ফেলতে হবে। ঠিক আছে, যে সিভিএলএম ডেভেলপ করার ক্ষেত্রে কোন বিষয়গুলো কনসিডার করতে হবে, এই বিষয়গুলো কনসিডার করতে হবে, বা সিভিএলএম এর মধ্যে কোন বিষয়গুলো থাকতে হবে, এই বিষয়গুলো এখানে কনসিডার করতে হবে। ক্লিয়ার? একটা সিভিএলএম এ দেখেন এগুলোই থাকে, আমরা দেখাবো যে এটার পরে কি কি থাকে। আচ্ছা, এইবার দেখেন এখানে কিছু একটা বক্স দেওয়া আছে এবং এইখানে কিছু একটা বক্স দেওয়া আছে। এটা হচ্ছে টিচারদের জন্য আর এটা হচ্ছে ট্রেনিদের জন্য। আচ্ছা, ট্রেনিরা সাধারণত কি কি পড়বে দেখেন, তারা ইনফরমেশন শিট পড়বে, তারা জব শিট পড়বে, অ্যাক্টিভিটি শিট চেক করে কাজ করবে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটিস করবে। আর টিচারদের কাছে কি থাকবে? টিচারদের কাছে সিভিএলএম থাকবে, লেসন প্ল্যান থাকবে, তারপর বিভিন্ন নোট থাকবে, বিভিন্ন ভিডিও, অডিও এবং ইনস্ট্রুমেন্ট থাকবে। এবং এইখান থেকে কিছু বিষয় আমি আপনাদেরকে বুঝাই যে অ্যাসেসমেন্ট কয় প্রকার। বলেন তো, আপনারা কি জানেন কেউ অ্যাসেসমেন্ট কত প্রকার? 2 দুই প্রকার প্রকার স্যার, স্যার। কি কি? ডাইরেক্ট ফরমেটিভ আর সামেটিভ। গুড, ওই যে ওই লোকটা খুব এক্সপার্ট ফর্মেটিভ আর, তবে উনি খুব এক্সপার্ট যে বলছে ডাইরেক্ট অ্যাসেসমেন্ট, উনি জেনুইন রিভিউ দিচ্ছে, কথা বলতেছেন, উনি আমার সেরা স্টুডেন্ট। কিন্তু এটা কে বলছেন বলেন তো? ডাইরেক্ট। স্যার আমি স্যার শ্যামল চন্দ্র বর্মন স্যার, কেয়ার মাশাআল্লাহ, গিভার ইল্ডারলি পারসন, টাঙ্গাইল থেকে বলছি। চমৎকার স্যার। এ খুব অ্যাসেসমেন্ট, অ্যাক্টিভ স্যার, খুব ভালো লাগে। হ্যাঁ এটা খুব ভালো লাগে, উনি কথা বলতেছে, তাই না? এটা খুব ভালো লাগে, ওনার কাছ থেকে শেখা যায়। অ্যাটলিস্ট ঘুমের মধ্যে হইলে একটু হাসবো বা একটু ফিল পাবো, আমার একটা ভালো স্টুডেন্ট আছে এটা বলে। দেখেন উনি কিন্তু জেনুইন রিভিউ দিচ্ছে, যতটুকু জানে ততটুকু বলার চেষ্টা করতেছে। এবার দেখেন অ্যাসেসমেন্ট কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে ট্রেইনার যখন তার শিক্ষার্থীকে যাচাই করে তখন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেয়। ফাইনাল যে অ্যাসেসমেন্টটা হয় সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। এবার দেখেন এখানে আরেকটা কথা বলা হয়েছে, অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে ওই এমন জায়গা যে যেই জায়গাগুলোতে টিচারদের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, মানে অ্যাসোসিয়েটদের জন্য যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়। অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ একজন শিক্ষার্থী যে কি কি ধাপে কাজটা করবে। একজন শিক্ষার্থীকে আপনি সিএস এর মানে বলবেন যে তুমি পিপিই পড়ো, তারপর তুমি এইটা করো ওইটা করো, এই যে শিক্ষার্থীকে যে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, এই ইনস্ট্রাকশনটা সাধারণত দেয় টিচাররা, অ্যাসোসিয়েটরা, ট্রেনাররা। ওদের কাছে এই ইনস্ট্রাকশন এর শীটটা থাকে। তাহলে এখন কি মনে থাকবে? অ্যাটলিস্ট 4টা করে বলতে পারবেন যে একজন ট্রেনারের কাছে, ট্রেনির কাছে, একজন শিক্ষার্থীর কাছে কি কি থাকতে হয়। শিক্ষার্থীর কাছে ইনফরমেশন শিট থাকতে হয়, জব শিট থাকতে হয়, অ্যাক্টিভিটি শিট থাকতে হয় এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি শিক্ষার্থীর করতে হয়। আর টিচারের কাছে কি থাকে? সিভিএলএম থাকে, সেশন প্ল্যান সিবিএলএম, থাকে। লেসন প্ল্যান, হ্যান্ডআউট, ভিজুয়াল, হ্যান্ডআউট। অ্যাসেসমেন্ট, ইনস্ট্রাকশন, ইনস্ট্রুমেন্ট। চমৎকার, চমৎকার, চমৎকার। তাহলে আমরা এগুলো বুঝে গেছি, তাই না? আচ্ছা, জি স্যার। এবার দেখেন এখানে বলছে সিভিটি লার্নিং ডিজাইন প্রসেস, অর্থাৎ এই যে সিভিটি, বলেন তো সিভিটি এবং সিভিটিএ এই দুইটার মধ্যে পার্থক্য কি, কি বুঝেন? সিবিটি মানে স্যার ট্রেনিং, আর সিবিএ মানে এসেসর, হ্যাঁ, তার মানে এটা দ্বারা শুধু ট্রেনার এবং অ্যাসেসর দুইটাই বোঝায়, এটা শুধু ট্রেনার বোঝায়। ট্রেনার বোঝায় স্যার। আচ্ছা, এবার দেখেন এখানে বলতেছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকাম এবং এলিমেন্ট। লার্নিং আউটকামের মধ্যে এবং এলিমেন্টের মধ্যে পার্থক্য কি? এখন বলেন তো আপনারা, লার্নিং আউটকাম এই শব্দটা কোথায় দেখছেন? সিএস এ দেখছেন না সিভিএলএম এ দেখছেন? আর এলিমেন্ট শব্দটা সিএস এ দেখছেন না সিভিএলএম এ দেখছেন? স্যার এলিমেন্ট হচ্ছে সিএসএ দেখছি। আচ্ছা, আর এই লার্নিং আউটকামটা মানে একজন শিক্ষার্থী কি শিখতে পারবে এটা অবশ্যই বইয়ের মধ্যে লেখা থাকে, বইয়ের শুরুতে সিবিএলএম এর মধ্যে স্যার। সিরিয়ালের মধ্যে লেখা থাকে। তাইলে এই এই এলিমেন্টটা সিএস টার্ম বলতে পারি, এই আউটকামটা সিবিএলএম টার্ম বলতে পারি কি? জি স্যার। চমৎকার। এবার দেখেন তো এখানে বলছে লার্নিং আউটকাম, এখানে এরা পড়াইছে আমাদেরকে। দেখেন 1 নাম্বারই বলে দিছে ইজ এ কারিকুলাম টার্ম। তাহলে কি কারিকুলাম টার্ম? এই লার্নিং আউটকামটা কারিকুলাম টার্ম অর্থাৎ সিভিএলএম টার্ম। ঠিক আছে, আর এইখানে দেখেন লেখা দিছে ইজ অ্যান ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড টার্ম অর্থাৎ সিএস টার্ম।
এলিমেন্টটা কি টার্ম? সিএস টার্ম। বলেন তো কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? বুঝলে অনেক সহজ না? পানির মতো সহজ। জি স্যার। আচ্ছা, এবার একটু বুঝেন লার্নিং আউটকামের মধ্যে কি বর্ণনা করা থাকে। একজন শিক্ষার্থী কি জানতে পারবে, কি অ্যাচিভ করতে পারবে, সেটা বর্ণনা করা থাকে এই যে লার্নিং আউটকামে, সিভিএলএম এ। তারপর দেখেন এই যে স্ট্যান্ডার্ড অফ কম্পিটেন্সি আইডেন্টিফাইড বাই ইন্ডাস্ট্রি, অর্থাৎ এই যে রিলেটেড সিএস এর সাথে একটা সম্পর্ক থাকে, রিলেটেড থাকে। এবং এই সিভিএলএমটা কি একটা সিভিএলএমটা বা এই আউটকামটা এমনভাবে লেখা থাকে, এই লেখার ভিতরে একটা রিটেন অ্যাকশন ভার্ব লেখা থাকে। ধরেন একটা আউটকামের মধ্যে কি লেখা থাকে বলুন তো? একজন শিক্ষার্থী আজকে টেবিল ড্র করতে পারবে, একজন শিক্ষার্থী আজকে চুল কাটতে পারবে। এই এই অধ্যায়টা পড়লে একজন শিক্ষার্থী এই জিনিসটা করতে পারবে, অর্থাৎ একটা রিটেন অ্যাকশন ভার্ব লেখা থাকে। আবার একটু সহজে বলি মনে রাখার জন্য, কঠিন ভাবে নেবেন না প্লিজ। এই স্যার একটা সেশন শেষে যা কিছু শিখে সেটাই তো মনে হয় লার্নিং আউটকাম নাকি? আউটকাম, চমৎকার। হ্যাঁ, তাহলে বলেন তো লার্নিং আউটকাম এটা কি টার্ম? সিভিএলএম টার্ম অথবা কারিকুলাম টার্ম। এক নম্বর পড়া শেষ। 2 নম্বরে সিভিএলএম বা লার্নিং আউটকামের মধ্যে লেখা থাকে একজন শিক্ষার্থী কি কি অ্যাচিভ করতে পারবে। তাহলে আপনি এটা শুধু এতটুকু লিখবেন, স্টেট হোয়াট এ ট্রেনার বা ট্রেইনি ট্রেনার শুড বি এবল টু ডু এতটুকু বসাইলে হবে। আর স্ল্যাশ দিয়ে বলে দিবেন অ্যাচিভিং দ্য পারপাস অফ মডিউল, অর্থাৎ এই মডিউলটা পড়ে সে কি অর্জন করতে পারছে সেটা। এবং দেখেন রিলেটস টু স্ট্যান্ডার্ডস অফ কম্পিটেন্সি আইডেন্টিফাইড বাই ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রি সিএস এর সাথে একটু সম্পর্ক আছে, এই কথাটা বলা হয়েছে। এবং এই লার্নিং আউটকামটা লিখতে হয় কিভাবে? একটা রিটেন অ্যাকশন ভার্ব দিয়ে লিখতে হবে। কি, কোন ভিউ থেকে? শিক্ষার্থীর পয়েন্ট অফ ভিউ থেকে, সে যেন আগেই বুঝতে পারে যে সে কি শিখতে যাচ্ছে। এখন ধরেন আপনি তারে শিখানোর আগেই বলে দিলেন যে আপনি এটা শিখতে যাচ্ছেন, সে এইটা কি সেটাই বুঝে না, এরকম ভাবে লেখা যাবে না। এবার দেখেন এলিমেন্টটা কি? এলিমেন্ট আমি কি আপনাদেরকে বলছিলাম এলিমেন্ট হচ্ছে একটা কাজ এর ছোট্ট ধাপ, বলছিলাম না? মানে অনেকগুলা এলিমেন্ট মিলে একটা একটা ইউনিট হয়, একটা কাজ হয়। সো এখানে দেখেন বলছে যে ইট ইজ এ বেসিক বিল্ডিং ব্লক অফ এ ইউনিট অফ কম্পিটেন্সি, অর্থাৎ একটা এলিমেন্ট শুধু শুধু এলিমেন্ট হইতে পারে না, অনেকগুলো এলিমেন্ট একত্রিত হয়ে একটা ইউনিট হয়। এটা আমরা তো আজকে টাস্ক অ্যানালাইসিসে দেখলাম, তাই না? একটা ইউনিটের স্যার ভিতরে অনেকগুলা এলিমেন্ট হয়। শুধু শুধু গরম পানি দিয়ে তো আর চা হবে না স্যার। চমৎকার, চমৎকার। হ্যাঁ, তাহলে এই কথাটা একটু বলবেন। তো এগুলো আমি বুঝাইতেছি জাস্ট, কিন্তু আপনাদেরকে তো একটু বুঝাইলে আর হবে না, আপনাদেরকে তো এইভাবেই লিখতে হবে। তারপরে দেখেন লেখা আছে ডিসক্রাইব দ্য টাস্ক দ্যাট মেক আপ দ্য বর্ডার ফাউন্ডেশন অর জব, অর্থাৎ 3 নম্বরে এটা এখানে ডিসক্রাইব করা থাকে জবটা কিভাবে করবে। তাহলে আপনি একটু শর্ট করে নেন, ডিসক্রাইব জব শেষ। তারপর দেখেন ইটস এ বেসিক বিল্ডিং ব্লকস অফ এ ইউওসি, এটা বলে দিবেন। তারপর দেখেন এখানে লিখবেন এই যে ইজ রিটেন অ্যাজ এ অ্যাকশন ভার্ব, স্টেটমেন্ট সব ভার্ব, অ্যাকশন ভার্ব, লার্নার্স পয়েন্ট অফ ভিউ, এখানে বসে দিবেন এটা। আর এইখানে আপনি বলে দিবেন এই যে অ্যাবল টু ডু, অর্থাৎ শিক্ষার্থী কি করতে পারবে এটা জানা লিখেছে। তাহলে এটাকে একটু ছোট করে শর্ট করে আপনারা নোট করে এটা পড়ে ফেলবেন। ওকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না? জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। স্যার আরো Grace, পড়া দিবেন? জি স্যার। স্যার আর বলেন না আরো পড়া আজকে। দিবেন স্যার? এত লোড নিতে পারবো? কিন্তু শেষ তো করতে হবে। শেষ করতে হবে তো, আমরা তো মাত্র একটার মধ্যে আছি, আরো তো 11টা আছে। আচ্ছা, এটা শেষ করতে দেন। হ্যাঁ, অ্যান এলিমেন্ট অফ কম্পিটেন্সি, মানে একটা এলিমেন্ট অফ কম্পিটেন্সির মধ্যে কি কি থাকে এগুলো এখানে বলা হয়েছে। এবার এখানে দেখেন হোয়াট ইনভলভমেন্ট ইন ডেভেলপিং কারিকুলাম ডকুমেন্ট অর ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডু ইউ থিঙ্ক ইউ উইল হ্যাভ, মানে আপনাকে বলতেছে যে আপনি যদি একটা সিভিএলএম ডেভেলপ করতে চান, সিভিএলএম অর্থাৎ কারিকুলাম ডেভেলপ করতে চান, অথবা একটা সিএস ডেভেলপ করতে চান, তখন আপনি কোন কোন বিষয়গুলোকে ইনভলভ করবেন। তখন বলেন তো, আপনারা যদি একটা সিএস বানাইতে দেয় আপনি কি করবেন? সত্যি কথা বলেন।
আপনি ওই বিষয়ের উপর যারা দক্ষ তাদেরকে ফোন দিবেন, তাই না? যারা এই বিষয়ের উপর শিখাচ্ছে তাদেরকে ফোন দিবেন, তারপরে যারা এই বিষয় নিয়ে কাজ করছে তাদেরকে ফোন দিবেন। এই কথাটাই বলছে, মানে অর্থাৎ আপনাকে যদি একটা সিএস বানাইতে দেয় বা একটা সিভিল তৈরি করতে দেয়, তখন আপনি কোন কোন বিষয়গুলো ইনভলভ করবেন। এখন অ্যান্সারে দেখেন এখানে লেখা আছে, এগুলো কিন্তু প্রশ্ন উত্তর না, এগুলো বোঝাচ্ছে আর কি জাস্ট। এখানে দেখেন এই যে বলছে কি, দেখেন এই যে এটা একটা, যে আমি যে কোশ্চেনটা করলাম এই কোশ্চেনটা একটা কনফিউজিং এরিয়া। কারণ কি, এটা ভালো একটা আইডিয়া আসবে না। এই আইডিয়াটা আনার জন্য আমাকে আমার কলিগদের সাথে পরামর্শ করতে হবে, আমার মেন্টরদের সাথে পরামর্শ করতে হবে, কারণ তারা তারা তাদের মেইন পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে অ্যান্সারটা করার চেষ্টা করবে। আশা করি এই বিষয়টা সবাই বুঝতে পারছেন, কঠিনভাবে নিয়েন না। তারপর দেখেন এখানে বলছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। বলেন তো এই কথাটার উত্তরটাকে আমি আপনাদেরকে আগে বলছিলাম। একজন শিক্ষার্থী যখন শিখতেছে তখন সে যা পারফর্ম করার জন্য শিখে, মানে যা শিখার পর যা করতে পারে, এটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাসেসমেন্টের দিন সে কি কি পারতেছে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ ট্রেনার যদি পরীক্ষা নেয়, মানে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে কি, এটা ধরেন পারফরমেন্স ক্রাইটেরিয়া ধরতে পারি, কিন্তু অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ধরে, যেহেতু সেটাও একটা অ্যাসেসমেন্ট। বিষয়টা হচ্ছে এটা, অর্থাৎ আপনি একজন শিক্ষার্থীকে মোরগ জবাই করা শিখাচ্ছেন, এই যে সেটা পারতেছে কিনা এটা আপনি চেক করবেন পারফরমেন্স ক্রাইটেরিয়া দ্বারা। আর সে মোরগ জবাই করাতে দক্ষ কি দক্ষ না, তাকে আপনি সার্টিফিকেট মানে কম্পিটেন্ট দিবেন না নট ইয়েট দিবেন, এইটা মাপবেন আপনি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া দ্বারা। তাহলে আমরা এটা বলতে পারি পারফরমেন্স ক্রাইটেরিয়া ট্রেনিং এর সাথে সম্পর্কিত, আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অ্যাসেসমেন্টের সাথে সম্পর্কিত। ক্লিয়ার এবার? জি স্যার। এই কথাগুলো এখানে বিশাল বড় করে বুঝাইছি। এবার দেখেন কোয়ালিটি অ্যাসিওরেন্স ফ্রেমওয়ার্ক, অর্থাৎ বলেন তো কোয়ালিটি অ্যাসিওরেন্স ফ্রেমওয়ার্ক নিয়ে আপনাদেরকে বুঝাইছি না? আর আপনারা তো দেখতেছেন যে একটা প্রতিষ্ঠান যখন অনুমোদনের জন্য যাচ্ছে তখন এনএসডিএ তে আবেদন করতে হচ্ছে, প্রায় 5 লাখ টাকার মতো ব্যাংকে আছে, সেটা দেখাইতে হচ্ছে, ট্রেড লাইসেন্স দেখাইতে হচ্ছে। এইগুলো হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স ফ্রেমওয়ার্ক। এখানে কোয়ালিটি অ্যাসিওরেন্স করার জন্য তারা যে যে কাজগুলো করে, দেখেন অবজেক্ট অফ দ্য কোয়ালিটি অ্যাসিওরেন্স ফ্রেমওয়ার্ক, অর্থাৎ কোয়ালিটি অ্যাসিওরেন্স ফ্রেমওয়ার্কের কি কি অবজেক্ট আছে দেখেন। তারা প্রথমত ক্লায়েন্টকে এনশিওর করতেছে, ক্লায়েন্টকে এবং বিভিন্ন অর্গানাইজেশনকে এনশিওর করতেছে যে ভাই তোমরা আমাদের শিখানো শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করতে পারো বা আমাদেরকে তোমরা কাজে লাগাইতে পারো, আমরা ভালো করব। তারপর শিখাচ্ছে কি, দেখেন একটা ফেয়ার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতেছে ক্লায়েন্টদেরকে। দুইটা বিষয় একরকম সেম চলে আসছে। তারপর দেখেন প্রবাবিলিটি কোয়ালিফিকেশন, অর্থাৎ তারা এই ফ্রেমওয়ার্ক চেষ্টা করতেছে কি আদর্শ ট্রেনার গড়ে তুলতে, আদর্শ ব্যক্তি গড়ে তুলতে। অর্থাৎ এইখানে দেখেন লেখা আছে মানে তাদের কোয়ালিফিকেশনটা বিল্ড করতে এবং ফ্যাসিলিটিংটা বড় করতে, এটাকে পরিচয় করাতে। এবং এই যে আমরা যে পড়ালেখা করতেছি, এটাকে এই পড়ালেখা বা এই টিভিএড সেক্টরের যে এই এডুকেশনটা আছে সিবিটি অ্যান্ড অর্থাৎ শিক্ষা নিয়ে কাজ করা, এটাকে তারা প্রমোট করতে যাচ্ছে। এই বিষয়গুলো এখান থেকে একটু শর্ট করে আপনারা একটু নোট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে একটা ফ্রেমওয়ার্ক অর্থাৎ কোয়ালিটি অ্যাসিওরেন্স ফ্রেমওয়ার্ক মানে কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করে বা কোন কোন বিষয়গুলো তারা মাথায় রাখছে, তাদের মূল মেজর অবজেক্ট গুলা কি কি। দেখছেন এই যে এই প্রশ্নটা আসতে পারে হবে, দ্য মেজর অবজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাসিওরেন্স। এখান থেকে এই যে 1 2 3 4 এই চারটাকে একটু শর্ট করে লিখে ফেলবেন, পড়ে ফেলবেন। হ্যাঁ আচ্ছা, আরটিও কি বলেন তো? আরটিও হচ্ছে একটা রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। আরটিও সম্পর্কে আর কোনো কথা বলবো না, এগুলো সম্পর্কে অনেক জানেন আপনারা। অর্থাৎ এনএসডি থেকে মানে স্বীকৃত একটা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করছে, তারা হচ্ছে আরটিও। এবার দেখেন এখানে বলছে বেনিফিট অফ ট্রেনিং উইথ এ রেজিস্টার্ড, অর্থাৎ আরটিওর সাথে যদি আপনি পড়ালেখা করেন তাহলে আপনার লাভটা কি হবে? আপনার লাভটা হবে কি জানেন? আপনি আপডেটেড স্কিল শিখতে পারবেন। তারপর দেখেন আপনার
আপনি যে একজন ব্যক্তি হিসেবে কাজ করতেছেন, আপনি যে এমপ্লয়ি হিসেবে কাজ করবেন, আপনার এমপ্লয়ির আপনার পারফরমেন্সটা বৃদ্ধি পাবে। এবং আপনি যত টাকা ইনভেস্ট করবেন ওই ইনভেস্টের ভিতর থেকে কিছু টাকা হইলেও, অল্প কিছু ইনভেস্ট লাভ হইলেও বের হয়ে আসে। বলুন তো বাংলাদেশে এমন কি কোনো সিস্টেম আছে যেটা শিখার পর বা শিখার সাথে সাথে ইনকাম করা সম্ভব? এটা কিন্তু এই যে এনএসডি সিস্টেমে আছে। কেউ একজন লেভেল 3 পাস করলেই সে কিন্তু লেভেল 3 টিচার হতে পারতেছে, এখন সহকারী টিচার হতে পারতেছে। সুযোগ, যদি তার ভিতরে কোয়ালিটি থাকে। তাহলে বলেন তো আরটিওতে অর্থাৎ এনএসডি এর বা টিভিএড সেক্টরের স্বীকৃত প্রতিষ্ঠানে রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশনে পড়লে কি কি সুবিধা হতে পারে? ছোট ছোট করে এই পয়েন্টগুলো হিট করতে হবে। আপডেটেড স্কিল শিখতে পারবে, এমপ্লয়ি পারফরমেন্স গ্রোথ করতে পারবে, অর্থাৎ নলেজ স্কিল অ্যাটিটিউড এই বিষয়গুলো তার আরো ইমপ্রুভ হবে। তারপর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই কথাগুলো লিখবেন। এটা একটু শর্ট করে দেই, আপনি বলবেন এখান থেকে বলতে পারবেন যে এটা আপডেটেড স্কিল, আর এখান থেকে বলতে পারবেন এমপ্লয়ি পারফরমেন্স ইমপ্রুভমেন্ট, আর এখানে বলবেন রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। এই কিওয়ার্ডগুলো হিট করলে আপনার অ্যান্সার হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এবার বলুন তো আপনাদেরকে বলছিলাম অ্যাপ্রেন্টিসশিপ আর ইন্টার্নশিপের মধ্যে পার্থক্য কি? প্রথম দিন বলছিলাম, একটু বলেন তো আপনারা। স্যার স্যার অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে স্যার মানে টাকা ইন্টার্নি করবে কিন্তু সে এটার বিনিময়ে টাকা পাবে, আর ইন্টার্নশিপ হচ্ছে সে টাকা পাইতেও পারে নাও পাইতে পারে। হুম, ইন্টার্নশিপের নতুন একটা নাম হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। তো এই অ্যাপ্রেন্টিসশিপ যারা করাবে তাদের কিছু রুলস আছে। দেখেন এই যে 8 এসেনশিয়াল কম্পোনেন্টস অফ অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর 8টা কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টগুলো মুখস্থ করে ফেলবেন। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর 8টা কম্পোনেন্ট আছে। এক নাম্বারটা হচ্ছে স্ট্রাকচার ট্রেনিং, অর্থাৎ আপনি একজন শিক্ষার্থী আপনার কাছে শিখতে গেছে, আপনি মনে করতেছেন এরে দিয়া প্রত্যেকদিন আমি ভাত আনাইতে পারি বাসা থেকে, এর দিয়ে আমি আয়রনের দোকান থেকে আমার পাঞ্জাবিগুলা জামাগুলা শার্টগুলা আনতে পারি, তাইলে এর আমি 3 বছর ধরে শিখাই 2 মাসের পড়া। তো এইরকম করা যাবে না। এটা এই স্ট্রাকচার মেনটেন করে হইতে হবে। এনার্জি এর কথা হচ্ছে এটা। এক নাম্বার হচ্ছে স্ট্রাকচার ট্রেনিং হইতে হবে। 2 নাম্বার হইতে হবে স্কিল ট্রেনিং, অর্থাৎ শুধু আপনি মুখস্থ করাইবেন কিন্তু মেশিন ধরতে দিবেন না, এটা যেন না হয়। স্কিল ট্রেনিং হইতে হবে, অর্থাৎ হাতে কলমে যেন সে করতে পারে। তারপর দেখেন অ্যাপ্রেন্টিসশিপ ল, অর্থাৎ এই অ্যাপ্রেন্টিসশিপের ল মেনটেন করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ল মেনটেন করা মানে কি? মানে এটার একটা নির্দিষ্ট লেন্থ তার সামনে সুস্পষ্ট থাকতে হবে যে তুমি 3 মাসে শিখা যাবো। তারপরে দেখেন টাইপ বা অ্যামাউন্ট অফ রিলেটেড ইনস্ট্রাকশন, অর্থাৎ এই যে মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইনস্ট্রাকশন থাকবে। অর্থাৎ মানে আপনার দোকানে কাজ করতে আসছে বিদায় আপনি বানাইতেন পুরি বানানো শিখাইতেছেন, আপনি ওরে সিঙ্গারাও বানাইতে বলতেছেন। ও শিখতে আসছে পুরি, কিন্তু আপনি ওরে সিঙ্গারা বানাইতে বলতেছেন। তার মানে আপনি একটা মানে ইনস্ট্রাকশন যে করবেন এটা রিলেটেড হইতে হবে, আপনি আর আলাদা সাইডে গিয়ে বলতে পারবেন না। এটা হচ্ছে বিষয়। তারপর সুপারভিশন অফ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ একজন সুপারভাইজার তার থাকতে হবে। সে তো নিজে নিজে শিখতে পারবে না, তাকে সুপারভাইজ করার মতো একজন ব্যক্তি দিতে হবে। তারপরে ধরুন অ্যাপ্রোপ্রিয়েট রেশিও, অর্থাৎ সঠিক রেশিওতে শিখাইতে হবে তাকে, সে যেন বুঝে। হুম, সে যেন বুঝে। তারপরে দেখেন কি লিখছে, অ্যাপ্রেন্টিসশিপ সিলেক্ট অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসিডিউরস ইটসেট্রা, অর্থাৎ এই যে কিছু প্রসিডিউরস মেনটেন করে তাকে শিখাইতে হবে। তারপর দেখেন ক্রেডেনশিয়ালিটিস, অর্থাৎ সার্টিফিকেট দিতে হবে। তারপর দেখেন কি রয়েছে ইনভেস্টমেন্ট অফ ট্রেনিং, অর্থাৎ মাঝে মাঝে যে শিখতে আসবে তার ইনভেস্ট করতে হতে পারে। 6 নাম্বার বলছে আর্ন অ্যান্ড লার্ন, অর্থাৎ শিক্ষার্থী মানে ইনকাম করবে প্লাস শিখবে। তারপর কি লিখছে সুপারভাইজ ট্রেনিং, অর্থাৎ সুপারভাইজ তাকে পড়াইবে। তারপর কি লিখছে অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্যাক্ট, অর্থাৎ একটা চুক্তির মাধ্যমে এটা হইতে হবে। আপনাদের বেশি কঠিন কিছু করতে হবে না, আপনারা জাস্ট এই 8টা পয়েন্ট, এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন, রেখে রেখে পড়ে ফেলবেন। ঠিক আছে। ক্রেডেনশিয়াল মানে কি? স্যার সার্টিফিকেট। এটা প্রশ্নটা কিরকম হতে পারে? এই যে এই এই যে 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 এটা লিখবে, যে বলবে যে 8 এসেনশিয়াল কম্পোনেন্টটা লেখো, মানে অ্যাপ্রেন্টিসশিপ কোনো ট্রেনিং ঘুরিয়ে এর। আসবে না, এটাই দেওয়া থাকবে। হ্যাঁ, ঘুরিয়ে লিখতে পারে, সমস্যা কি? আপনার তো প্রশ্ন বুঝতে হবে আর কি। ঘুরিয়ে লিখতে পারে যে যে অ্যাপ্রেন্টিসশিপের ল গুলোর যে 8টা এসেনশিয়াল কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট গুলো লেখো। তখন আপনি এই 8টা কম্পোনেন্ট লিখতে হবে। ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, মনে হচ্ছে আমাদের পড়া শেষ হয়ে আসছে, ভয় পায়েন না আপনারা, হ্যাঁ, ছেড়ে দিব দ্রুত। তারপর বলেন, আরপিএল নিয়ে কি আমি কিছু বলবো নাকি আপনারা জানেন সব? স্যার এটা এবার জানি। তারপরে আমি একটু লাড়া দিই, হ্যাঁ। বলেন যে একটা, ধরেন এখানে একটা আরটিও আছে, হ্যাঁ, এখানে একটা আরটিও আছে, আর এখানে একটা অ্যাসেসমেন্ট দেওয়ার একটা প্রতিষ্ঠান আছে। বুঝছেন বিষয়টা? এখানে একটা ট্রেনিং করানোর একটা প্রতিষ্ঠান আছে, আর এখানে অ্যাসেসমেন্ট দেওয়ার একটা প্রতিষ্ঠান আছে। এখন আপনি এই যে এখানে বসে আছেন, এখন আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সম্পূর্ণ জানেন। এখন আপনি কি এই অ্যাসেসমেন্ট সেন্টারে যাবেন নাকি ট্রেনিং সেন্টারে যাবেন? অ্যাসেসমেন্ট ট্রেনিং সেন্টার। অ্যাসেসমেন্ট সেন্টারে না ট্রেনিং সেন্টারে, একটু আবার ক্লিয়ার করে বলেন। অ্যাসেসমেন্ট সেন্টারে। অ্যাসেসমেন্ট সেন্টার যাব স্যার। আচ্ছা, অ্যাসেসমেন্ট সেন্টারে যাবেন। অ্যাসেসমেন্ট সেন্টারে গিয়ে আপনি বলবেন কি, যে আমি আমি আগে থেকে এটার উপর সার্টিফিকেট জানি, লাগবে। আমি পরীক্ষা দিতে চাই, সো আমাকে পরীক্ষার ব্যবস্থা করে দাও। তো এটা যখন হয়, সাধারণত মানুষ এটা করে না। সাধারণত ধরেই কেউ অ্যাসেসমেন্টে বসতে চায় না, কারণ অ্যাসেসমেন্টে বসার আগে মিনিমাম 4 দিন 5 দিন হলেও একটু পড়তে চায়, একটু জানতে চায়, কারণ পরীক্ষা জিনিসটাই কঠিন। তো এই জন্য কি হয়, একটা মানুষ সাধারণত আমরা কি করি, আমরা মানুষের পরামর্শ ছাড়া যাই না, আমরা ট্রেনিং সেন্টারে যাই। বুঝছেন? ট্রেনিং সেন্টারে কি একটু লাড়া দিয়ে আসি, আসলে আমি কি জানি কিনা। তো আমরা সাধারণত আসি কোথায়? এই আরটিওতে আসি। এখন এই আরটিওতে আসলে হয় কি, আরটিওর একজন প্রতিষ্ঠান প্রধান থাকে। ওই প্রধান বলে যে তুমি যে বলতেছো এগুলো পারো, তাহলে প্রমাণ দেখাও। তুমি যে কাজ করছো ওটার ভিডিও দেখাও। তুমি যে কাজ করছো এটার একটা মানে বড় বসের একটা প্রমাণপত্র দেখাও। এই যে বিষয়গুলো চাই, এখন আপনি এইরকম কি কি তার কাছ থেকে প্রমাণ নিতে পারবেন, সেগুলো এখানে বলা আছে। দেখছেন, বেনিফিট অফ আরপিএল, এটা তো বলছে। আরপিএল এর বেনিফিট কি আপনারা তো জানেন। সহজে একটু বলি, খুব দ্রুত সার্টিফিকেট পাওয়া যায়, টাকা পয়সা কমে, কম খরচে ভালো শিক্ষা অর্জন করা যায়, স্বীকৃতি পাওয়া যায়, এখানে এগুলো লেখা আছে, একটু করে নিন। তারপর দেখেন আরপিএল এভিডেন্স গুলো কি কি হইতে পারে। ওই যে একজন শিক্ষার্থী আরপিএল দিতে আসছে, তার কাছে কি নেবেন, তার একটা ইন্টারভিউ নেবেন, তার কাজগুলো অবজার্ভ করবেন, তার পোর্টফোলিও চেক করবেন, ঠিক আছে। তারপর দেখেন যে তার আপনি রিটেন টেস্ট, প্র্যাকটিক্যাল টেস্ট নিতে পারেন। তারপর ধরেন তার 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 একটা অ্যাসেসমেন্ট নিতে পারেন আপনি, হ্যাঁ। তারপর তার একটা টেস্ট নিতে পারেন আপনি। এই যে যে কাজগুলো করবেন, এখানে কয়েকটা পয়েন্ট বলা আছে, 3 4 5 6 7, এই 7টা পয়েন্ট একটু মনে রাখবেন। জাস্ট আরপিএল এভিডেন্স কথা বললেই আরপিএল এর এভিডেন্স গুলো কি কি, আপনি জাস্ট এই কথাগুলা বসাই দিবেন। মিনিমাম 5টা বসাইতে হবে, মিনিমাম 5টা এভিডেন্স বসাইতে হবে, এখানে কথাগুলো লিখতে হবে। আর বেনিফিট কি, মিনিমাম 5টা বেনিফিট আপনাকে লিখতে হবে। আরপিএল এর বেনিফিট কি, আরপিএল এর এভিডেন্স গুলো কি কি। তাহলে দেখেন আমাদের ইনফরমেশন শিট শেষ হয়ে গেছে। তো এবার দেখেন এখানে সেলফ চেক শিট লেখা আছে। এবার দেখেন আপনারা একটু পড়েন, দেখেন হোয়াট আর দ্য ডিফারেন্স কম্পোনেন্ট অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পোনেন্ট অফ ডিফারেন্স, এটার অ্যান্সারে কি লিখছে দেখি তো। সিএস এর স্যার যে 9টা কম্পোনেন্ট। আচ্ছা, সিএস এর কম্পোনেন্ট গুলো 9টা কম্পোনেন্ট লিখতে বলছে। দেখছেন, এই যে পাইছেন সিএস এর, এগুলো আমি আগেই পড়াই ফেলছি আপনাদেরকে। বাহ, আসলে আমি খুব ভালো পড়াইছি তাহলে, যেহেতু ওই যে আমাদের ওই স্যার একবারে সব মুখস্থ বলতেছে। তারপর দেখেন এই যে রিলেশনশিপ পড়াইছি, দুইটার মধ্যে কি সম্পর্ক, এগুলো আপনারা বুঝেন। তারপর দেখেন এই যে অবজেক্ট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের যে অবজেক্ট গুলা এখানে লিখে রয়েছে। তার মানে আপনারা এইভাবে পড়ে ফেলবেন, হ্যাঁ, শর্ট করতে পারলে করলেন, নাইলে এইভাবে পড়ে ফেলবেন। অর্থাৎ এই যে ইনফরমেশন শিটের পরে যে অ্যান্সার কি আছে বা চেক শিট আছে, এইখানের একটা কোশ্চেনও আপনি মানে বাদ দিবেন না, এগুলো ভালো করে পড়বেন। এগুলো যদি আপনি ভালো করে পড়েন, এখান থেকে হুবহু 2-3টা কোশ্চেন আসে। আর একটু ব্যতিক্রম তো আসবেই, ব্যতিক্রমের জন্য তো আমি আছি, আমি তো আপনাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, কিছু বিষয়। এবার দেখি তো আমাদের এরপর আর কি কি আছে। এই যে দেখেন, এই যে একটা ম্যাম বলছিলাম যে এই প্রশ্নটা কিভাবে আসবে, এই যে এইভাবে আসবে। 8 essential components of apprenticeship training as below. এই দেখছেন, এই যে স্ট্রাকচার ট্রেনিং, স্কিল ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ, লক, ক্রেডেনশিয়াল, ইনভেস্টমেন্ট অফ ট্রেনিং, আর্ন অ্যান্ড লার্ন, এই কথাগুলো লিখছে। এবার দেখেন আরপিএল,
আরপিএল কি এই সম্পর্কে একটু কথা বলছে, আরপিএল এর এটাকে একটু শর্ট করে ফেলবেন আপনারা, হ্যাঁ। আরপিএল নিয়ে খুব বেশি লিখতে হয় না। এরপর দেখেন আরপিএল এর এভিডেন্স গুলো নিয়ে কথা বলতে বলছে, কি কিভাবে করাবেন এগুলো লিখছে, তার মানে আপনারা এটা পড়বেন। তো এবার দেখেন আমরা পড়ছিলাম না যে আমাদের শিটে ইনফরমেশন, আমাদের সিভিএলএম এ কি কি থাকে বলেন তো? ইনফরমেশন শিট থাকে, সেলফ শিট থাকে, অ্যান্সার শিট থাকে, জব শিট থাকে, হ্যাঁ এগুলো থাকে। জব শিট টিট আমাদের পড়তে হবে না। এইবার দেখেন তো এই যে আমরা কি টাস্ক অ্যানালাইসিসটা কি আজকে করছিলাম? মিলছে টাস্ক জি স্যার। অ্যানালাইসিস? জি স্যার। চমৎকার, মিলে গেছে কিন্তু। আচ্ছা, তাহলে এটা হয়ে গেছে। এবার ইনফরমেশন শিট 3, আপনারা যদি জোর করে বলেন স্যার পড়ান, তাহলে আমি আর পড়াবো না। যদি বলেন স্যার আর পড়ায়েন না, তাইলে আর পড়াবো না। এবার বলেন আজকের সেশনটা কখন বেশি খারাপ লাগছে আর কখন ভালো লাগছে বলেন। স্যার এভিডেন্সটা কঠিন লাগছে আমার কাছে, এটা সময় লাগবে করতে। স্যার এভিডেন্স করতে সময় লাগবে স্যার, আমাদের সময় দিতে হবে। আমরা অনেক, আর এই কোর্সটা যে করতেছি তাই অনেক কষ্ট করে স্যার, ও চাকরি করি, পরিবার আছে, সবকিছু মেনটেন করে সবকিছু করতে হয় স্যার। সেটা কি আমরা কি মেনটেন করতেছি না স্যার? আপনি কার কাছে কার গল্প বলতেছেন বলেন? আমি কি বুঝি না? এখানে সবার একই অবস্থা। সবার একই অবস্থা। আমরা এই জায়গায় আসছি, আমরা আমাদেরকে, আমরা বাকি 99 জনের চেয়ে আলাদা, বুঝতে পারছেন? অ্যাটলিস্ট আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্টে কাজ করতেছি, এখন আমরা ইনভেস্ট করতেছি। বাংলাদেশের মানুষ সাধারণত এইসব সেক্টরে আর চাকরি বাকরি পাইলে আর ইনভেস্ট করে না। সো আমরা একটু স্টলে দেখি যে অনেক বৃদ্ধ লোকরাও আসে, মানে পরে প্রচুর কষ্ট করে আসে, মানে মাঝে মাঝে হাসে, কথাবার্তা বলে, ভালো লাগে। সো বলেন দেখি আপনাদের কাছ থেকে একটু কথাবার্তা বলে শেষ করে দিব। বলেন তো আজকের কোন বিষয়টা আপনার মনের দাগ কেটেছে, কোনটা কোনটা জানতে পেরে আপনার ভালো লাগছে যে না আজকের ক্লাসটা মোটামুটি থাকাটা উপকার হয়েছে? বলেন তো দেখি। স্যার এই যে এভিডেন্স নিয়ে স্যার, এটা খুবই উপকৃত হয়েছি স্যার। এটা তো আসলে জানতামই না, এভিডেন্স কিভাবে করতে হবে। আচ্ছা, মানে দেখেন আসলে বিষয়টা আপনি একজন ট্রেনার হিসেবে নিজে চিন্তা করেন যে আপনি যদি এই টাস্ক অ্যানালাইসিস না জানেন, মানে শিক্ষার্থীকে আপনি প্রথমে যদি আলু না চিনান, তারপর চুলা না চিনান, তারপর আলু কিভাবে ছিলতে হয় এগুলো না বুঝান, তাহলে কি আলু ভর্তা বানানো সম্ভব? সম্ভব না। অর্থাৎ আপনি যে একটা শিক্ষার্থীকে কাজটা করাবেন, করাইতে হলে আবার আপনাকে আগে কাজটা অ্যানালাইসিস করতে হবে যে আপনি এটাকে পার্ট বাই পার্ট ছোট ছোট করে ভাগ করে ফেলবেন। সো মনে হচ্ছে না যে শুধুমাত্র পড়ালেখার ক্ষেত্রেই কেন টাস্ক অ্যানালাইসিস করব, কেন ট্রেনিং করানোর ক্ষেত্রে কেন টাস্ক অ্যানালাইসিস করবো? আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আমরা টাস্ক অ্যানালাইসিস করতে পারি না? যে কোনো কাজে আমরা টাস্ক অ্যানালাইসিস করে খাতার মধ্যে নোট করে ফেলতে পারি যে আমরা প্রথমে এটা করব, এরপর এটা করব। একটা ভালো পয়েন্ট। সো এবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন করি, আপনারা একজন শিক্ষার্থীর, সরি একজন শিক্ষকের যে কোনো একটা ব্যাড ম্যানার্স সম্পর্কে বলেন তো। হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্ট, তাই না? চমৎকার। আপনি কে ম্যাম? আপনি মনে হয় আপনি হ্যালো ইফেক্ট শুনছেন কার কাছ থেকে একটু বলেন। এমনি স্যার শুনছি, এটা তো আপনি জানা কিন্তু ব্যাপার। আপনি প্রচুর পড়ালেখা করছেন তাই না? হ্যালো ইফেক্ট কি না স্যার, সম্পর্ক? আমি আমি একদম ফ্রেশার। আচ্ছা, হ্যালো ইফেক্ট কি তাহলে ম্যাম আপনি একটু বলে দেন তো সবাইকে, সবাই একটু জানুক, কারণ আমার কষ্ট করে আবার পড়াইতে হবে, এটা না পড়াই যেন সাইডে দিতে পারি। ম্যামের হ্যালো প্রতিষ্ঠানে ইফেক্টটা অ্যাসেসমেন্টের সময় হ্যালো ইফেক্ট যেমন করে তো তাই। যেমন একটা অ্যাসেসর একটা অ্যাসেসমেন্ট নিতে আসলেন, হুম। উনার যদি পরিচিত কেউ থাকে সেই অ্যাসেসমেন্টে, লাইক সেই প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে আসছেন সেই প্রতিষ্ঠানের কোনো কর্মী যদি থাকে তার পরিচিত, তো উনি ভালো মতো যাচাই না করে ওনাকে কম্পিটেন্ট করে দিবে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা হেলো এফেক্ট হতে পারে। চমৎকার। তারপর আরো সহজে যদি বলি যে ধরেন অ্যাসেসমেন্টে গেল, মানে আপনি ধরেন অ্যাসেসমেন্টে আসছেন আর আমি কোট টাই টুই পরে সুন্দর মতো এমন গেট আপে আসছি, হেডফোন কান থেকে খুলতেছি না, আমার দেখে কি আপনি ভয় পাবেন বলেন তো? যদি ভয় পান পাস করায় দেন তাহলে এটা হ্যালো ইফেক্ট। একটু গল্পের ছলে ছলে মনে রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। আর হর্ন ইফেক্ট মানে হচ্ছে আপনি, মানে আমার দেখে আপনার জিদ উঠে গেছে, মানে এই কেমন কানে ইয়ারফোন দিয়ে আসছে, কোট টোট টাইটাই পরে আসছে, মনে হচ্ছে যে একবারে কি হয়ে গেছে, এই এই কথা বললে আপনি কি করলেন, আমার নট ইয়েট দিয়ে দিলেন। এটা হচ্ছে হর্ন ইফেক্ট। তাহলে হ্যালো এবং হর্ন ইফেক্ট শিখে ফেলছি। এবার আপনাদের সাথে আরেকটু গল্প যদি করি, আপনারা কি থাকবেন?
না খাওয়া দাওয়া করতে হবে? না স্যার স্যার, যেহেতু আজকে সময় নেই। বৃহস্পতিবার, আমার মনে হয় একটু বেশি পড়ানো ভালো, কারণ এই 2 দিন বন্ধ থাকে শুক্র শনি। আচ্ছা, চমৎকার। তাহলে একটু বলেন তো যে আপনাদের হোল লাইফের সবচেয়ে সেরা ফেভারিট টিচার সম্পর্কে এক লাইন বলেন। মানে সে তার নাম কি, কেন সে আপনার সবচেয়ে সেরা শিক্ষক, এটা একটু বলবেন। স্যার আমার সবচেয়ে সেরা শিক্ষক হচ্ছে ডাক্তার ডাক্তার হচ্ছে আশরাফ, কামরান আশরাফ। সে হচ্ছে হাসপাতালে আমাদের যখন ইন্টার্নশিপ করাইতো, সে হচ্ছে গল্পের মাধ্যমে আমাদের হচ্ছে ডিজিজ গুলা পড়াইতো এবং মনে রাখার জন্য সে আমাদের দিয়ে এক্সাম্পল দিত। এই কারণে হচ্ছে তার অনেকগুলা হচ্ছে ডিজিজ আমরা এখনো ওই এক্সাম্পলের কারণেই হচ্ছে মনে রাখতে পারছি এবং হচ্ছে সেগুলাই প্রয়োগ করে 2টা টাকা ইনকাম করে স্যার পেট ভাত চালাচ্ছি এবং তার কথাই সারা জীবন মনে রাখতেছি। চমৎকার। আপনার টিচারের জন্য আমরা অনেক অনেক দোয়া করি, সে যেন ভালো থাকে, আপনিও যেন ভালো থাকেন। এবার আমাদের এই গিয়াস খান স্যার, আপনি একটু বলেন তো ওনার টিচারের কাছ থেকে আপনি আজকে কি শিখতে পারছেন? একজন ট্রেনার হিসেবে আপনার কি গুণ থাকা উচিত বলে মনে করেন? স্যার বুঝি নাই ভালো। এই যে কার? এই যে হুম, এই সাবজেক্টটাকে বললো তার টিচার, টিচার জি সম্পর্কে বললো, এই ওনার গল্প থেকে, আপনিও তো একজন টিচার, জি জি, এখন আপনার ওনার গল্প থেকে কি শেখার আছে? অবশ্যই শেখার আছে, কারণ এখানে আমাদের প্রত্যেকটাই টিচারের কাছ থেকে শেখার আছে। যেমন আমার ডাক্তারের মতো, আমার ছোটবেলায় যে আমি এখন প্রাইমারি লেভেলে ছিলাম, তখন আমি পড়তেই যেতাম না, মানে এত দুষ্টামি খেলাধুলা থেকে শুরু করে। তো আমার এক ম্যাম ছিল, উনি হচ্ছে পারভিন নাম ছিল আর কি। তো উনি আমাকে বলছে ঠিক আছে তুমি খেলাধুলা করো, উনি খেলাধুলা আয়োজন করতো, সবাইকে নিয়ে খেলাধুলা করে। ঠিক আছে তোমার খেলাধুলা হয়েছে, হ্যাঁ তাহলে এবার চলো এবার পড়ি। মানে এত মানে সুন্দরভাবে ছোটবেলা থেকে হাতের লেখা থেকে শুরু করে, মানে পড়াশোনার প্রতি যে একটা ভালোবাসা, এটা ওইখান থেকেই প্রাইমারি লেভেলে মানে পাওয়া। তখনই কিন্তু আমি ড্রপ আউট হয়ে যেতে পারতাম, যে হয়তো পড়াশোনা নাও করতে পারতাম। কিন্তু এরকম কিছু থাকে, স্মৃতি থাকে, এগুলা ভোলার মতো না। তো চমৎকার। সবারই এরকম লাইফে টিচার আছে যাদের দিয়ে কিছু না কিছু, তাদের কথা বা তাদের উপদেশ সেটা আমাদের মনে থাকে এবং ইন ফিউচার এটা কাজে লাগে। তাহলে আমরা তো টিচার হইতে আসছি, তাই না? আমরা টিচার, আমরা সবাই কিন্তু টিচার, তারপরে একটা সার্টিফিকেট নিতে আসছি। তাহলে আমরা এই দুইজনের কাছ থেকে শিখতে পারছি। প্রথম জন যে বলেছে তার টিচার গল্পের ছলে চলে উদাহরণ দিয়ে তাকে বুঝাইতো বিদায় সে তাকে এখন ভালোবাসে। আর আপনি বলতেছেন যে আপনাকে, আপনার সাথে খুব ফ্রেন্ডলি আলোচনা করতো বা আপনার খেলাধুলার মাধ্যমে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করতো। তাহলে এই দুইটা গুণ আমাদের সবার থাকা উচিত, রাইট? আচ্ছা, এবার একটা জি। কোশ্চেন করি। বলেন তো আপনার কাছে ধরেন 35 বছরের থেকে শুরু করে 50 বছর পর্যন্ত 5জন ব্যক্তি আসছে আপনার কাছে শিখতে। এখন এরা তো অ্যাডাল্ট লার্নার, তাই না? মানে এদের মূল নীতিটা কি? এরা আপনার কাছ থেকে শিখতে চায়, শিখার ক্ষেত্রে আপনি একজন টিচার হিসেবে কোন কোন বিষয়টা কনসিডার করবেন? অবশ্যই তাদের, যেমন আমি হেলথ আমার যে, ইন্স্যুরেন্স, কি করবেন আচ্ছা বলেন? বলেন ম্যাম বলেন। মানে তার শারীরিক কোনো সমস্যা থাকলে তাকে সেটা কনসিডার করে তারপর শেখাতে হবে। চমৎকার। আর কি শিখাইতে হবে? স্যার যে বয়স্ক থাকবে তার ডাইমেনশিয়া থাকবে, সে বারবার ভুলে যাবে এবং তাকে বারবার হচ্ছে আহ, মানে পড়ার কথা বলতে হবে এবং হচ্ছে বাস্তব অভিজ্ঞতা গুলা বারবার তাকে বুঝাই দিতে হবে। চমৎকার। এবার আমি আরেকটা বলি, হ্যাঁ? যেমন আমি তো ফ্রিল্যান্সিং শিখাই, আমি কিন্তু অফলাইনে একটা প্রতিষ্ঠানের ট্রেনার। সেই ক্ষেত্রে আমার এখানে যে বৃদ্ধ শিক্ষার্থীরা আসে, আমি যদি তাকে সবার প্রথমে, তাকে প্রথম ক্লাসের 2 মিনিটের মধ্যে যদি তার লাভটা তারে না বুঝিয়ে দিই, তাহলে দেখবেন সে কল ধরে, সে মোবাইল টিপে, সে ওইদিকে ফোন দেয়, এদিকে ফোন দেয়, এই বিষয়গুলো করে তারা। যদি আমি তারা বুঝাই দিতে পারি যে আজকে যদি আপনারা এটা শিখেন, সত্যিকার অর্থে আপনি আগামী 3 দিনের মধ্যে কাজ পাবেন, যদি এরকম করে বলি, তখন তারা মোবাইলটা সাইলেন্স করে পকেটে রাখে। তার মানে অ্যাডাল্ট লার্নারদের একটা বড় প্রিন্সিপাল হচ্ছে তারা শুরুতে লার্নিং আউটকাম সম্পর্কে জানতে চায়। তাদেরকে, তাদের লাভ কি তারা সেটা জানতে চায়, কারণ তারা কষ্ট করে সময় দিয়ে এখানে আসছে। তাদের সময়টা তারা ফ্যামিলিকে দিতে পারতো, দিতে পারে না। এই হচ্ছে বিষয়। তো এনএসডি তে এরকমও কোশ্চেন আসে যে অ্যাডাল্ট লার্নারদের প্রিন্সিপাল গুলো কি কি।
সো আজকে একটা জানছেন, ভবিষ্যতে আরো জানবেন। আমাদের সিভিএলএম এ অ্যাডাল্ট লার্নারদের 6টা প্রিন্সিপালস আছে। 6টার মধ্যে থেকে একটা আপনারা জেনে গেছেন। আর ওই যে 2 নম্বরে যে আরেকজন স্যার বললো না, বৃদ্ধ লোকরা ভুলে যায় বারবার, এই বিষয়টাও একটা, 2টা। এ হচ্ছে একটা বিষয়। হচ্ছে ফার্স্ট লার্নিং আউটকাম ওনাদের দিতে হবে। হ্যাঁ, লার্নিং আউটকামটা তাদের সামনে ক্লিয়ার করতে হবে, বেনিফিটটা কি তাদেরকে এটা বুঝাইতে হবে। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন করি। হ্যাঁ, ধরেন আপনারা আল্লাহর নাম নিয়ে পরীক্ষা পাশ করে গেছেন, আপনি অ্যাসেসর হিসাবে এনএসডি তে গেছেন। যাওয়ার পর আপনাকে যদি বলে যে আপনি যেই প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্ট নিতে গেছেন সেই প্রতিষ্ঠানে আপনি গিয়ে দেখলেন আপনার ছোট ভাই পরীক্ষা দিতেছে, প্লাস ওই প্রতিষ্ঠানের যে প্রধান আছে ওই প্রতিষ্ঠানের প্রধান এর ছেলেও পরীক্ষা দিতেছে, এবং আরো 2টা ছেলে আপনাকে আইনা 5,000 টাকা করে 10,000 টাকা দিয়ে দিল। এই 4 জনের লক্ষ্যই একটা, আপনার ছোট ভাই তো চাচ্ছে আপনি পাস করায় দিবেন, প্রিন্সিপাল চাচ্ছে তার ছেলেকে পাস করায় দিবেন, ওই যে 2জন ছেলে হিসাব 10,000 টাকা দিল, ওরা চাচ্ছে আপনি তাদেরকে পাস করায় দিবেন। এই মুহূর্তে আপনি কি করবেন? স্যার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি রুলটা মেনটেন করব। এনএসডি তে যে একটা ক্যান্ডিডেটকে কম্পিটেন্সি করতে গেলে যে ক্রাইটেরিয়া থাকতে হয় সেই ক্রাইটেরিয়া এই শিক্ষার্থীদের মধ্যে আছে কিনা, যদি ক্রাইটেরিয়া সে ফুলফিল করতে পারে তাহলে কম্পিটেন্ট হবে, না হলে হবে না স্যার। সে হোক আমার ভাই, সে হোক হচ্ছে ইনস্টিটিউটের প্রধান এর ছেলে। আচ্ছা, তো স্যার ধরেন এটা তো আপনাকে, অনেক সরাসরি ফেজও করছি স্যার অনেকবার আচ্ছা, এরকম। আপনি কি গেস্ট স্যারকে অ্যাসেসমেন্ট নেন? স্যার অ্যাসমেন্ট এনএসডি এর 2021 সাল থেকে মানে শুরু লগ্ন থেকে অ্যাসমেন্ট। আচ্ছা, মাশাআল্লাহ। তো ওই স্যারকে প্রশ্ন করি আমি, ধরেন এই যে আপনি তো একবারে খুব ভালো ভালো রেজাল্ট দিবেন, কিন্তু ধরেন আপনার রাত 11টা পর্যন্ত আটকে রাখছে ওখানে, আপনার রুম থেকে বেরোতে দিবে না, পোলাপাইন লাঠি নিয়ে আসছে, পিটাবে আপনাকে, মানে আপনি আপনি গাড়িতে উঠলে ইট মারবে, এখন কি করবেন আপনি? স্যার তারপরে এটা স্যার তো যেটা রুলস আছে সেটার মধ্যে থাকবো স্যার। তো ধরেন আপনাকে একটা রুমের মধ্যে এখন বাইন্দা পিটাবে, এখন এখন আর 10 মিনিট আছে, পিটাপিটি শুরু করবে। আমার সাথে এরকম কাহিনী হয়েছে স্যার একবার। আচ্ছা, কি করছেন আপনি একটু বলেন। আমি যেমন ইয়াতে প্রতিষ্ঠানের নাম না বলি নারায়ণগঞ্জ গিয়েছিলাম, তো ওখান থেকে অনেক ডেঞ্জারাস। হ্যাঁ, হুম, তো ওইখানে যাওয়ার পরে ওদের আসলে ওইভাবে ট্রেনিং প্রোভাইড করা হয় নাই। তার থেকে বড় দুর্বলতা হচ্ছে ওদের টুলস ইকুইপমেন্টে খুব ঘাটতি ছিল, বা যে জায়গাটায় ইয়াতে প্লাম্বিং গেছিলাম তখন, হুম, হুম, তো যে জায়গাটা ওরা গ্রুপ কাটতে হয় আর কি, ওয়াল কাটতে হয়, তো ওই জায়গাটা আর কি মানে ভালো পরিবেশ না, খুবই জঘন্য। ওয়ালের ভিতরে দেখা যায় তার বের হয়, লোহা বের হয়, রড বের হয়। হ্যাঁ, তোরা কাজটা শেষ করতে পারে, বিভিন্ন ভাবে আমিও সময় দিছি, কিন্তু স্টুডেন্টদের সাথে ওদের যে ফিডব্যাক দেওয়া বা সবকিছু দেওয়ার পরে, তো প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল সে বলতেছে যে না স্যার ঠিকভাবে করে নাই, মানে ইয়া ক্যান্ডিডেটদেরকে বলে দিচ্ছে যে তোমরা বলো যে জাজমেন্ট ঠিকভাবে হয় নাই বা। হ্যাঁ, তখন আমার ক্যান্ডিডেটটাই বলতেছে না স্যার আমাদের যথেষ্ট আন্তরিক ছিল, যথেষ্ট সুযোগ দিছে, কিন্তু আমাদের এই সমস্যার কারণে আমরা এটা করতে পারবো না। এনএসডি এর যে প্রতিনিধি ছিল স্যার বলছে আপনাদের আর কোনো কথাই শুনবো না। যেখানে আমার ক্যান্ডিডেটস এর কোনো ইয়ে নাই, আপনি জোর করে তো কোনো আমার অ্যান্সারকে সেটা কোনো ব্লেম দিতে পারেন না। এভাবে আর কি আচ্ছা, অনেক সমস্যা হয় মাঝে মাঝে। কতক্ষণ তো ওগুলো আপনি স্যার ইনস্ট্যান্ট বুদ্ধি করে বের হয়ে আসতে হয় আর কি। একটু বুদ্ধি শিখাই দিই আপনাদেরকে। হ্যাঁ, যদি এরকম মুহূর্তে কখনো আটকায় আপনাকে, তখন আপনি ডিরেক্ট এনএসডিতে, সরি 999-এ ফোন দিবেন, ফোন দিয়ে ডিরেক্ট সেফ এক্সিট চাইবেন, দেখবেন সাথে সাথে পুলিশ চলে যাবে। কাজটা করবেন আপনারা। হ্যাঁ, এত দূর যাওয়া লাগে না স্যার, এটা কনফিডেন্স লেভেলটা যদি থাকে সমস্যা হয় না। এরকম অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে, কিন্তু এত দূর পর্যন্ত যাওয়া লাগে নাই, এর আগে সমাধান হয়ে যায় আর স্যার কি। আমার একটা আপনাদের প্রশ্ন আছে স্যার। বলেন না স্যার। স্যার এই যে গিয়াস স্যার যেহেতু অ্যাসেসর, তাহলে উনি এই ক্লাসে কি জন্য করছেন? উনি ট্রেনার হইতে চাচ্ছে, বুঝছেন, উনি এতদিন অ্যাসেসর ছিল। উনি আমি এখন 10-এও ছিলাম স্যার, আমি বিটিভির আমি যখন করি তখন হচ্ছে 2017 অথবা 18 সালে। তো আমার ওগুলো মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, 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 তাই জন্য এনএসডি, আমি চাচ্ছি যে আবার একটু রিনিউ করি এই। আচ্ছা এনএসডি তো টিচার ছিলেন যেহেতু না? 5 বছর মেয়াদ থাকে সবগুলো। আবার বলেন মইনুল ইসলাম স্যার, আপনি বলেন প্লিজ। যেহেতু 5 বছর মেয়াদ থাকে যত সম্ভব। হ্যাঁ, হ্যাঁ প্রত্যেক হ্যাঁ, ক্ষেত্রে 5 বছর। 5 বছর মেয়াদ থাকে। আপনি তো এমনি এনএসডি তো ছিলেন না, আপনি বিটেভেট ছিলেন তাই না? এনএসডি তো শুরু হবে এবার, ট্রেনার হিসেবে স্যার শুরু আমি হবে। বিটিভি যখন অ্যাসার হই তখন অনেক চেষ্টা করছি অ্যাসাইনমেন্টের জন্য, তো ওরা ওই যে আমি তো তখন ট্রেনার হিসেবে জব করতাম, তো ওরা ইন্ডাস্ট্রিয়াল পার্সন আর কি মানে খোঁজ করতো, বা ওদের একটা লিঙ্ক অ্যাপ ছিল আর কি, অনেক ঝামেলা।
তো এই জন্য অনেক কষ্ট করে আর কি ওই তখন মানে অ্যাসল হওয়াটা কিন্তু এত সহজ ছিল না। এনএসডিএ যখন, এখনো একবার সহজ তা না, মাঝে একটু সহজ ছিল, কিন্তু এখন আবার কঠিন হয়ে গেছে। আবার শুরু লগ্নে কিন্তু অনেক কঠিন ছিল। তখন কিন্তু আমরা প্রায় কয়েক হাজার মানুষ এই আমাদের বিকেটিটিসি তে পরীক্ষা দিত। তখন তো আমি বিকেটিসি জয়েনও করি নাই। তো প্রায় দেওয়ার পরে 128 জন টিকছিল রিটেনে। এর ভিতর থেকে মাত্র 73 জন টিকছে ভাইবে। অনলাইনে ভাইবে নিছিল প্রায় 18টা আপনি এখন করোনার কোথায় আছেন? মধ্যে, 2019 সালে, আপনি এখন কোথায় 19 আছেন? 20 আমি স্যার বিকেটিটিসি, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা। কোন ব্রাঞ্চে? ঢাকা। আচ্ছা, হ্যাঁ চমৎকার। হ্যাঁ, ঢাকা ঢাকা। অ্যাসেসমেন্ট নিচ্ছেন কোন অকুপেশনের উপর? আমি স্যার নিচ্ছি হচ্ছে টাইলসে নিচ্ছি, মেশনারি নিচ্ছি, প্লাম্বিং নিচ্ছি, পেন্টিং নিচ্ছি। হ্যাঁ, এগুলো সবই নিচ্ছি। চমৎকার, চমৎকার। আচ্ছা, আপনি একটু আমাদের সবাইকে শিখিয়ে দেন যে আপনি ফিডব্যাকটা দেন কি মেথডে? তাহলে আমার স্যান্ডউইচ মেথড স্যার। স্যান্ডউইচ মেথডে, হ্যাঁ। বাকিরা একটু বুঝে নেন। স্যান্ডউইচ মানে কি? উপরে লাথি, সরি, কিস কিস স্যান্ডউইচ মানে হচ্ছে যে ধরেন উপরে ভালো, মানে মাঝখানে ভালো, উপরে লাথি আর মাঝখানে লাথি, এরকম না, মানে কিক কিস কিক, তাই না? বুঝতে পারছেন আশা করি। অর্থাৎ আপনি একজন কিস শিক্ষার্থীকে, কি কিস। হ্যাঁ হ্যাঁ, মাঝখান দিয়ে কিক দিবেন, হ্যাঁ, লাথিটা মাঝখান দিয়ে দেয় দিলি, হ্যাঁ। আচ্ছা, এইভাবে যদি দিতে পারেন তাহলে কিন্তু আর, হ্যাঁ, মানে অসুবিধা হবে না। বিশ্বাস করেন, আপনি ফিডব্যাক, আমি এই ফিডব্যাক দেওয়া শিখার পর থেকে আমি অনেক জায়গায় ভালো প্রফিট করতে পারি। মানে অর্থাৎ কথা বললে বলে বলে অনেক কিছু ম্যানেজ করতে পারি। যেমন একটা হোটেলে আমি গত 7 দিন একসাথে খাইছি। তো 7 দিন পর যখন আমি কাজের বুয়া পাইছি, তখন আমি ওই মেসিয়ারকে বলতেছি যে আপনি আজকে ভর্তা দিয়ে সবজি দিয়ে ভাত দেন, তো দিল। তারপর আমি ওনারে বলতেছি যে দেখেন, মনে রাখেন আপনি আমাকে শেষ দিন সবজি দিয়ে ভাত দিছেন। এটা বলছে, সে সাথে সাথে মুরগির মাংস অর্ডার করে দিছে, এবং সেটা তার তার আন্ডারে, সে আমাকে ওইটার বিল দিতেই দেয় না। এই দেখেন, এই যে মানে ডেলিভারি, ফিডব্যাক দিই না, জাস্ট কথা বলা, কথা এমন এক জিনিস, এই কথার কারণে আপনি অনেক দূর আগাইতে পারবেন। তারপর দেখেন, এই যে আমি ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2-তে বাংলাদেশের সবার প্রথমে অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হয়েছি। সো এই যে 9 জন 8 জন 10 জন হয়েছে, এদের মধ্যে ডিজিটাল মার্কেটার হিসেবে আমি শুধুমাত্র আছি। আমি বিভিন্ন গ্রুপে অ্যাড আছি। তো ওই গ্রুপে যখন বলে যে ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এই অকুপেশনের কারা কারা অ্যাসেসমেন্ট দিতে চান তারা জানান, তো আমি আবার ওখানে কমেন্টে লিখি ট্রেনার লাগলে আমাকে জানায়। তো যখন তারা আমাকে ফোন দিয়ে বলে যে ট্রেনার লাগবে, তখন আমি তাদেরকে বলি যে 1 ক্লাস 5,000 টাকা। বুঝছেন কারণ কি? ওই যে কম্পিটিটর নাই। কারণ ওই যে আমরা 9 জন মাত্র পাস করছি, তার মানে ওই 9 জন তো এই ডিজিটালি অ্যাক্টিভিটিতে এইসব জায়গায় আসতেই পারবে না। সে যে আমাকে বাদ দিয়ে আরেকজনকে চাইবে, এই যাওয়ার তার সুযোগই নেই। তখন আমি আমার প্রাইসিংটা একটু বাড়ায় রাখি। তো বাড়ানোর ক্ষেত্রে এই আবার এই স্যান্ডউইচ মেথডটা ব্যবহার করি। অর্থাৎ শুরুতে ভালো কথা বলি, মাঝখান দিয়ে এমন ভাবে একটা কথা বলে ফেলি যে ভাই, আপনি যত ভালো আইএলটিএস করা টিচার দিয়ে পড়ান না কেন, সে জানবে না কিভাবে প্রশ্ন, সে জানবে না কয়টা ডেমো আসে, সে জানবে না কয়টা এমসিকিউ আসে, কয়টা সিকিউ আসে। যখন এগুলো মাঝখান দিয়ে বলে দিই, তখন শেষ করতে ফোন কাটার আগে বলে যে ঠিক আছে, আমি 1,000 টাকা করে কমাই দিব, আপনি 4টা ক্লাস নিয়ে, এরকম বলে। তো এই যে মার্কেটিং জানার কারণে, তারপরে ফিডব্যাক দিতে যাওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। অর্থাৎ সিভিটি অ্যান্ড তারপর ফ্রিল্যান্সিং, এই সকল কোর্সের সাথে যারা জড়িত, তারা বাকি 99 জন মানুষ যেভাবে চলে তাদের চেয়ে 100% আলাদা। তাদের চলাফেরা, লাইফ স্টাইলই আলাদা। এই হচ্ছে বিষয়। আপনি যখন ভালো মানুষের সাথে মিশবেন, মানে আপনার যাওয়া চলাফেরা সবকিছু চেঞ্জ হবে। তো এই হচ্ছে বিষয়। আপনাদের সাথে অনেক গল্প করে ফেলছি, আর 1 মিনিট আছে, তাহলে জাস্ট টাইমে আমরা স্যার আমি একটা কথা বলি। প্লিজ স্যার।